আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মেটাভার্স আয়োজিত এবিবির আমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আজকের ক্লাসে। সো আজকে আমরা এটা আমাদের আইসিটির ফার্স্ট ক্লাস। সো আমরা আইসিটির সাথে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা খুবই বর্তমান সময়ে খুব জড়িত, কারণ আমরা ব্যাংকিং সার্ভিস দিতে গিয়ে আমরা কিন্তু ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিকে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতেছি, বাস্টলি ইউজ করতেছি, নেরোলি না। হ্যাঁ, সো আমাদের এটার অ্যাপ্লিকেশন, এটার ফাউন্ডেশন, এটার বেসিক নলেজ গুলো আমরা শিখবো। বেসিক্যালি আমিও আইটি এক্সপার্ট না, বাট সো আপনারা যারা আছেন এখানে হয়তো অনেকেই আইটি এক্সপার্ট না, বাট তারপরও আমরা পরীক্ষার জন্য বা নলেজ গ্যাদারের জন্য আমরা আজকের সাবজেক্টটা আমরা ওইভাবে শিখবো যে আমরা একেবারে, আমিও কথাগুলো বলবো একবারে নন প্রফেশনাল থেকে আর কি। যে আমি আমি আইটি এক্সপার্ট হলে হয়তো টেকনিক্যাল টার্ম ইউজ করতাম, তো আমি একবারই টেকনিক্যাল টার্ম ইউজ করবো না। একবারে বেসিক জিনিস থেকে আমাদের কমন সেন্স দিয়ে আমরা কিভাবে এই জিনিসগুলো ক্যাপচার করব, কিভাবে মনে রাখবো, কিভাবে পরীক্ষা ভালো করবো, ওই জিনিসগুলো আজকে ক্লাসে দেখবো। সো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। তো আমরা কিন্তু গ্রাজুয়ালি আমাদের এই ম্যাথামেটিক্স সেন্টারে যে লাইভ ক্র্যাশ কোর্স আমরা যারা জয়েন করতেছেন, আপনারা আমি বলবো অনেকেই লাকি, অনেকটাই লাকি, কারণ আপনি আপনি জয়েন করার কারণে এই লাইভ ক্র্যাশ কোর্সে আপনি কিন্তু পড়াশোনার সাথে আছেন। হ্যাঁ, এখানে দুইটা জিনিস, আপনি এখান থেকে অনেক কিছু শিখতেছেন, আপনি তো রেকর্ডিং ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতেছেন, সাথে সাথে আপনি কিন্তু একটা পরিবেশে ঢুকে গেছেন, একটা এনভায়রনমেন্টে ঢুকে গেছেন। হ্যাঁ, যদি আপনি এই কোর্সে জয়েন না করতেন তাহলে কিন্তু এই এনভায়রনমেন্টে থাকতেন না, তখনও পড়াশোনার এনভায়রনমেন্টে থাকতেন, বাট একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট হইতো। হ্যাঁ, আপনার পড়ার দাসটা, আপনার পড়ার স্টাইলটা, আপনার চিন্তা ভাবনাটা কিন্তু একটু ডিফারেন্ট থাকতো। বাট এখন কিন্তু আপনি একটা এনভায়রনমেন্টে চলে আসছেন, আপনি কিন্তু ব্রেন কাজ করে যে হ্যাঁ, আমার পড়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, ক্লাস করা লাগবে, ভিডিও দেখা লাগবে। সো এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা জিনিস। হ্যাঁ, সো আমাদের ব্রেন কিন্তু আমরা যেভাবে আমরা ব্রেনকে চালিত করবো ওইভাবেই চলবে ব্রেনটা। সো এটা একটা জিনিস। সো আমরা আজকে ক্লাসে চলে যাই আমাদের আমাদের আইসিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের। আমরা আজকের ক্লাসে, সরি, সো সো যেটা বলতেছিলাম যে আমাদের আমাদের ম্যাথামেটিক্স আয়োজিত এবিবির ক্র্যাশ কোর্সের আজকে অষ্টম ক্লাস। আমরা আজকে ক্লাসে শিখবো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে, ব্যাংক, লিজিং কোম্পানি অথবা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোতে আইসিটির যে অ্যাপ্লিকেশনটা, ওইটার আমরা ডিটেল আলোচনা করবো, স্পেসিফিক পয়েন্ট দিয়ে আলোচনা করবো যে অলরেডি কি অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, মডিউল গুলো কিভাবে কাজ করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিটেল জানার চেষ্টা করবো। সিলেবাসটা একটু লেন্দি, আমি একটু ক্লাসটা শুরু করার একটা জিনিস বলে নেই যে আমাদের পার্ট 2 এর ভিতরে মোস্ট একটা লেন্দি সাবজেক্ট হলো আইসিটি। আইসিটিতে প্রচুর কোশ্চেন আছে, এটা আইবিবির চ্যাপ্টার এন্ডের কোশ্চেন আছে, এবং কনসেপ্ট গুলো না অনেক ডিফারেন্ট আর কি। প্রচুর প্রচুর কনসেপ্ট এখানে জড়িত, এখানে প্রচুর কনসেপ্ট জড়িত। বাট আমি বিশ্বাস করবেন, আমি ম্যাথামেটিক্স সেন্টার আমরা হ্যান্ড নোট গুলাতে আপনারা অলরেডি দেখছেন, এবং আমরা ক্লাসগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো, এবং আমি যতগুলো বই লিখছি সবগুলোই ভালো লিখছি। বাট আইসিটির স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, একবারে টু দা পয়েন্ট। এখানে কিন্তু কোনো ধরেন এখানে কিন্তু গল্প লেখার কোনো সুযোগ নাই, এখানে কিন্তু থিওরি লেখার সুযোগ নেই। আমাকে যে জিনিসটা চাইছে ওই জিনিসটা কিন্তু আমি টু দা পয়েন্টে লেখার চেষ্টা করছি, একুরেটলি লেখার চেষ্টা করছি, এখানে কোনো ভুল নাই বললেই চলে। আর প্রত্যেকটা ইনফরমেশন সবাই ট্রান্সপারেন্ট, আপনারা দেখেও বুঝতে পারতেছেন এখানে খুব গুছানো একটা সাবজেক্ট। হ্যাঁ, এখানে আমি বলবো যে এখানে আপনি ধরেন একটা পয়েন্ট পড়লেন, শেষ করলেন, হয়ে গেল, এখানে কোনো কনফিউশনের কিছু নাই আর কি। সো যেটা বলতেছিলাম, আমরা আজকে আমরা এই সাবজেক্টে দুইটা ক্লাসের মাধ্যমে টোটাল 6টি চ্যাপ্টার কভার করবো, সুন্দরভাবে কভার করবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমরা 3টা চ্যাপ্টার কভার করবো। সো আমরা ক্লাসটা শুরু করার আগে একটু দেখে আসি যে আমরা আজকের ক্লাসে কি কি কভার করতে যাচ্ছি। এ আমরা ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড কম্পিউটার সিস্টেম, আমরা এই চ্যাপ্টারে আমরা আইসিটি নিয়ে কথা বলবো, কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বলবো। সো প্রথম কোশ্চেন হলো আমার আইসিটিটা কি, আমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিটা কি। হ্যাঁ, আমার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হলো মূল কথা হলো এটা কি, এটা একটা আমরা ইন্টিগ্রেটেড একটা প্রসেস, ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, ইন্টিগ্রেটেড একটা টেকনোলজি বেসড সিস্টেম, আপনি এভাবে বলতে পারেন যে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি একটা আমার টেকনোলজি বেসড একটা সিস্টেম, যে বেস সিস্টেমের মাধ্যমে আমি কি করতে পারি, ডেটা ক্যাপচার করতে পারি, ডেটা স্টোর করতে পারি, আমি ডেটা ট্রান্সমিট করতে পারি, ডেটাগুলো আমি স্টোর করার পরে আবার রিট্রাইভ করতে পারি, আমি আবার রিট্রাইভ করতে পারি। তো এই কাজগুলো আমি কি করতে পারি, আইসিটির মাধ্যমে করতে পারি, যেটা বেসিক্যালি টেকনোলজি বেসড। এটা কম্পোনেন্ট গুলা কি কি, আমার কম্পিউটিং টেকনোলজি, আমি যেটা বলছিলাম কম্পিউটার একবারে শুরুতে সে কিন্তু যুগ বিয়োগ করতে অথবা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে থাকতো। সো এই কম্পিউটিং টেকনোলজি কিন্তু এখন নাই হয়ে যায় না। আমার প্রথম কম্পোনেন্ট হলো কম্পিউটিং টেকনোলজি, এটা কম্পিট করে থাকে, যদিও তখন শুধু যুগ বিয়োগ করতো, এখন যুগ বিয়োগ করে না, এর সাথে অনেক কিছু ক্যালকুলেট করার চেষ্টা করেছি। হ্যাঁ, তারপর সেকেন্ড হলো আমার কি টেলিকমিউনিকেশন ডিভাইস। এখানে কিন্তু আমি শুধু কম্পিউটিং করতেছি না, আমি অ্যানালাইসিস করতেছি না, আমি ডেটা স্টোরি করতেছি না, আমি কিন্তু আবার কমিউনিকেশনে হেল্প করতেছি। হ্যাঁ, আজকে ধরেন সন্দীপের কোনো ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনি ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতেছেন। সো আপনি যে ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতেছেন, ওই ব্যাংকের যে মাদার সফটওয়্যার, ওটা হয়তো ধানমন্ডিতে তার ডেটা হাউস। সো সেই সন্দীপ থেকে কিন্তু আপনার ধানমন্ডিতে কিন্তু হিট করতেছে তার ডেটাটা। ঠিক আছে,
সো এটা হলো টেলিকমিউনিকেশন। আমি এক জায়গায় ট্রানজাকশন করতেছি, ওইখানে বসে ওই ব্রাঞ্চের সফটওয়্যারটা আমার রিমোট অ্যাক্সেস আছে, ঢাকার ধানমন্ডির যে ওয়্যার হাউস ওইখানের অ্যাক্সেস আছে, মাদার কোর ব্যাংকিং সফটওয়্যারে অ্যাক্সেস আছে, এটাকে বলা হচ্ছে টেলিকমিউনিকেশন আমি বলতে পারি। সো এই জিনিসটা হলো আমার এই দুইটা কম্পোনেন্টের মাধ্যমে আসলে আইসিটিটা পরিচালিত হয়। আমরা কিন্তু আইসিটির এই দুইটা কম্পোনেন্ট আমরা নাম শিখছি, বাট ডিটেলেও কিন্তু কথা বলবো কিভাবে কাজ করে, কি মেকানিজম, কি কি সুবিধা পাচ্ছি আমরা এই জিনিসগুলো ইউজ করে। হ্যাঁ, সো এটা আমার পারপাসটা কি, এটা পারপাস হলো আমার কি করে আমার ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি আমার কমিউনিকেশন গুলো আমি মেনটেন করতে পারি। কমিউনিকেশন গুলো কি কি, আমার যেমন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হতো অন কাইন্ড অফ কমিউনিকেশন, তাই না? আমি অ্যাকাউন্টে টাকা জমা রাখলাম, আমি অ্যাকাউন্টে টাকা জমা রাখলাম, আমার অ্যাকাউন্টে টাকা জমা হইলো, হ্যাঁ, আমার কোর্স সফটওয়্যারে। তারপর আমি যখন টাকা তুলতে গেলাম তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে আসলো। সো এই যে আমার এটা কিন্তু অন কাইন্ড অফ কমিউনিকেশন হচ্ছে, আমার অ্যাকাউন্টের সাথে আমার অ্যাকাউন্টে আমার যে ট্রানজেকশন গুলোর সাথে কমিউনিকেশন হচ্ছে। সো এই জিনিসগুলো স্মুথ করে দিচ্ছে কে, আইসিটি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে স্মুথ করে দিচ্ছে আইসিটি। আমার যদি আইসিটি না থাকতো কখনোই কিন্তু এত স্মুথলি আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা করতে পারতাম না। আইসিটির ব্রডার টার্ম, আমরা কিন্তু শুধু আমরা ব্যাংকিং সার্ভিসের সাথে রিলেটেড কথাগুলো বলবো, কারণ আইসিটি একটা ব্রডার টার্ম, এটা ইউজ করে আমরা কিন্তু আমরা কি আমরা ফোনে কথা বলতেছি, ওইটা কিন্তু আইসিটির একটা অবদান। হ্যাঁ, সো আমরা গেম খেলতেছি, ওইটা আইসিটির অবদান। সো আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবো ফাইন্যান্সের সাথে জড়াইতে, যে আমার ব্যাংকিংটা কিভাবে পরিচালিত হচ্ছে আইসিটির মাধ্যমে। হুম, সো আমরা এখন আমরা একটা ডিফারেন্স শিখবো, তো ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ডিফারেন্সটা কি। এখানে দেখেন এখানে কিন্তু দুইটা টার্ম, একটা হলো আইটি, আমরা কিন্তু টার্মগুলোর সাথে সবাই পরিচিত, আমরা ডেপথ হয়তো কখনো ঢুকি নাই আর কি। হ্যাঁ, তো আমরা অনেকে বলি আইটি বলি, অনেকে আইসিটি বলি, তো দুইটার ভিতর তো অবশ্যই ডিফারেন্স আছে, তাই না? একটা ওয়ার্ড মাঝখানে জড়িত, মাঝখানে শব্দটা কি, কমিউনিকেশন শব্দটা জড়িত। দেখেন আপনি আইটিতে কি ইনফরমেশন টেকনোলজি, এখানে কিন্তু কমিউনিকেশন শব্দটা নাই, বাট সেকেন্ড যে টার্মটা আইসিটি, এখানে কিন্তু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। দেখেন এখানেও কিন্তু ইনফরমেশন টেকনোলজি আছে, তার সাথে মাঝখানে একটা শব্দ অ্যাড হয়েছে, কমিউনিকেশন। সো নাম থেকে বোঝা যাচ্ছে এটার কাজ হবে কমিউনিকেট করা। আমি যেটা বলছিলাম যে আমার 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 সন্দীপের ব্রাঞ্চ আমাকে কি করতেছে, আমি ট্রানজাকশন করতেছি, আমার হিট করতেছে কিন্তু মাদার কোর ব্যাংকিং সফটওয়্যারে। ঠিক আছে, আমি যখন এসে ডাকাতে আমি যখন ট্রানজাকশন করবো তখন কিন্তু সাথে সাথে আমার ডাকাতেও কিন্তু ব্যালেন্সই হিট করে ফেলবে। সো এটা কিন্তু কমিউনিকেশন হচ্ছে, আমার আমার কমিউনিকেশন হচ্ছে কিসের মাধ্যমে, আমার নেটওয়ার্কের মাধ্যমে। ব্যাংকগুলো কিন্তু একটা নেটওয়ার্ক মেনটেন করে থাকে মানে কোর সফটওয়্যারের সাথে, ওই নেটওয়ার্ক মেনটেন করার কারণে কিন্তু আমি যত রিমোটলি আমি ট্রানজাকশন করি না কেন, আমার মানে মেইন সফটওয়্যার কিন্তু হিট করতেছে। সো একটু ডিটেলে পড়াশোনা করি, আমরা থিওরিটিক্যালি বুঝলাম, গল্পের মতো করে পড়লাম, আমরা দেখি তো পড়াশোনার ভিতরে কি বলছে, যদিও আমরা অনেক কিছু অলরেডি শিখে গেছি, তাই না? সো আইটিটা কি, আইটিটা হলো মেইনলি কম্পিউটিং এন্ড সফটওয়্যার। এটা শুধু কম্পিউটিং এর কাজ করে, রেকর্ড রাখার কাজ করে, ডেটা ওয়্যার হাউসের কাজ করে থাকে, এখানে কিন্তু কমিউনিকেট করে না। ঠিক আছে, এখানে এই শুধু আইটিটা কি করে না, কমিউনিকেট করে না। হ্যাঁ, সফটওয়্যার ধরেন আমরা একটা সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার আপনি গেম খেলতেছেন। সো আপনি গেম খেলতেছেন, যতক্ষণ পর্যন্ত গেমটা না আপনি কি করবেন, আপনি যদি কমিউনিকেট না করেন, ধরেন আপনার বন্ধু, এখন তো অনেক গেম আছে যে ধরেন আপনি এখানে বসে খেলতেছেন, আপনার বন্ধু ইউএসএ বসে গেমটা খেলতেছে। ধরেন লুডো খেলা, আপনার খেলছেন কিনা জানি না, আমি খেলছি। ধরেন আমি অফিসে বসে লুডো খেলতেছি, আমার ওয়াইফ বাসায়, আমি কিন্তু বাসায় আমার ওয়াইফের সাথে আমি অফিসে বসে লুডো খেলতে পারি। ঠিক আছে, লিংক দিয়ে। তো ওইটা হবে আমার কমিউনিকেশন। হ্যাঁ, আর যদি আমি শুধু অফিসে বসে লুডো খেলি, ও অবশ্য অফিসে বসে লুডো খেলার কোনো সুযোগ নাই, তো আমি যদি ধরেন কোথাও বসে ঘুরতে গিয়ে যদি লুডো খেলি, তো আমি যে লুডো খেলতেছি ইন্ডিভিজুয়ালি, এটা হলো শুধু আইটি, মানে আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যার ইউজ করে আমি লুডো খেলতেছি। হ্যাঁ, বা আমি কি করতেছি, ধরেন আমি আমার আমি কি করলাম, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ব্রাঞ্চ কি করলো, ব্রাঞ্চ ধরেন ইন্ডিভিজুয়াল একটা সফটওয়্যার মেনটেন করে, ওই সফটওয়্যার মেনটেন করে সে শুধু ওই ব্রাঞ্চের স্যালারি গুলো দিয়ে থাকে। তো এটা কিন্তু সে হেড অফিসের সাথে কমিউনিকেট করতেছে না, শুধু ইন্ডিভিজুয়ালি সে ওই ব্রাঞ্চের স্যালারি দেওয়ার জন্য সে যদি একটা সেপারেট সফটওয়্যার ম্যানেজ করে থাকে, ওইটা হবে শুধু আইটি, ওইটাকে আমি বলবো শুধু আইটি। এখানে কারোর সাথে কমিউনিকেট করতেছি না, কোনো কমন প্ল্যাটফর্ম ইউজ করতেছি না। আর আমার আইসিটি কোনটা, আইসিটি হলো আমার কম্পিউটিং সফটওয়্যার। আমার এখানে কিন্তু আমি এখানেও আমি আইসিটি তো আমি কম্পিউটিং করতেছি, আমি সফটওয়্যার ইউজ করতেছি, তার সাথে সাথে অ্যাড হবে কমিউনিকেশনটা, আমি কমিউনিকেট করতেছি। যেটা আমি বলছিলাম সন্দীপের ব্রাঞ্চ বসে যদি আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে থাকি, ওইটা আমার মাদার কোর ব্যাংকিং সফটওয়্যারে হিট করতেছে, সো ওইটা হবে আইসিটি, ওইটা হবে আমার আইসিটি। ঠিক আছে, আমি যদি জয়েন্টলি দুই বন্ধু মিলে যদি আমি গেম খেলি, ঠিক আছে, দুইজনে দুই জায়গায় বসে, ওইটা হলো কমিউনিকেশন, ওইখানে কিন্তু ওইটা আইসিটি হবে, ওইটার আইসিটির অবদান হবে। কারণ কি, আমার এখানে কিন্তু কমিউনিকেশন আছে। হ্যাঁ, আমার গেমের সাথে ওর গেমের একটা লিঙ্ক আপ আছে। দুই নাম্বার ডিফারেন্স হলো কমিউনিকেশন আসপেক্ট। এটা হলো আমার আমার আইটিটা কিন্তু লেস এম্পাসাইজ, আমি কমিউনিকেশনকে এম্পাসাইজ দিচ্ছি না। আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি, তুমি শুধু ওই ব্রাঞ্চের স্যালারি দেওয়ার জন্য তুমি ওই সফটওয়্যারটা ইউজ করবা, তুমি সফটওয়্যারে ক্লিক করবা, দেখবে সবার অ্যাকাউন্টে স্যালারি চলে গেছে। ঠিক আছে, সো এটা হবে আমার লেস এম্পাসাইজ, এখানে শুধু আইটির ইউজ হচ্ছে, এখানে কিন্তু কমিউনিকেশনের কোনো এম্পাসাইজ নাই। আর দুই নাম্বার হলো আমার, আমি যদি আইসিটি বলি, ওইখানে স্ট্রংলি এম্পাসাইজ, এখানে কমিউনিকেশনটা এম্পাসাইজ করা হয়।
3 নম্বরে হলো প্রাইমারি ইউজ। আমার এই নরমালি আমি আইটিটা ইউজ করে থাকি আমি স্টোরেজের জন্য, আমি অলরেডি বলে ফেলছি আপনাদেরকে, হ্যাঁ? আমি হ্যাঁ, আমি স্টোরেজের জন্য ইউজ করতেছি, প্রসেসিং এর জন্য ইউজ করতেছি, অ্যানালিটিক্স এর জন্য ইউজ করতেছি। আর 2 নাম্বারটা হলো আমি কি করতেছি, এখানে শেয়ারিং এর জন্য ইউজ করতেছি। হ্যাঁ? আমি ডেটা শেয়ারিং এর জন্য ইউজ করতেছি, কমিউনিকেট করার জন্য ইউজ করতেছি আমার আইসিটিটা। সো আমরা ডিফারেন্স গুলো অলরেডি জানি, পয়েন্ট গুলো জানি। আপনি পয়েন্ট গুলোকে, আপনি ডেফিনিশনকে পয়েন্ট গুলোকে ভাগ করে করে আপনি কিন্তু ডিফারেন্স বাড়াইতে পারবেন। 4 নাম্বার হলো হার্ডওয়্যার। আমার কম্পিউটার ডেটা সেন্টার, এখানে কিন্তু আমার কি হয়, আমার সার্ভার ইউজ হয়, হ্যাঁ? আমার আইটিতে সার্ভার ইউজ হয়, কম্পিউটার ইউজ হয়, ডেটা সেন্টার ইউজ হয়, যেহেতু আমি এখানে স্টোরেজের কাজ করে থাকি, ক্যালকুলেশনের কাজ করে থাকি। হ্যাঁ? তো কমিউনিকেশনও এই জিনিসগুলো ইউজ হয়, আমার ডেটা সেন্টার ইউজ হয়, স্টোরেজের ইউজ হয়, হ্যাঁ? তার সাথে সাথে আমার কি হয়, আমার নেটওয়ার্কটা ইউজ হয়, নেটওয়ার্ক ইউজ হয়, এখানে নেটওয়ার্কটা ইউজ হয়। আইসিটিতে যদি নেটওয়ার্ক ইউজ না করি তাহলে কিন্তু আমি কি করতে পারি না, কমন সার্ভার থাকতেছে না, আমি কমিউনিকেট করতে পারতেছি না। হ্যাঁ, আমি তো বলছিলাম একটা শব্দ যোগ হবে কমিউনিকেশন। সো আমার যদি নেটওয়ার্ক না থাকে আমি কিন্তু কমিউনিকেট করতে পারতেছি না। হুম। 5 নাম্বার ডিফারেন্স হলো কি, ডিসিপ্লিন। আমার এটা আমার 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 আইটিটা হলো কম্পিউটার সায়েন্সের আন্ডারে পড়ে। এটা, হ্যাঁ, ডিসিপ্লিন হলো আমরা পড়ি না মেজর ইন ফাইন্যান্স, মেজর ইন মার্কেটিং। সো ডিসিপ্লিনটা হলো কোন ডিসিপ্লিন, মানে আমি কোন মেজরে মানে ভিতরে পড়ে, ক্যাটাগরির ভিতরে পড়ে। হ্যাঁ, এটা হলো আমার কম্পিউটার সায়েন্সের ভিতরে পড়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে পড়ে। বাট আইসিটিটা হলো আমার কি, কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আছেই, তার সাথে সাথে টেলিকমিউনিকেশনের ভিতরে পড়ে, টেলিকমিউনিকেশনের ভিতর পড়ে। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সহজে বুঝতে পারবেন জিনিসগুলোর ডিফারেন্স, বাট যারা সায়েন্সের না তারাও বুঝতে পারবেন, কারণ আমরা খুব সহজ করে প্রেজেন্ট করছি, খুব টু দ্য পয়েন্ট। আমি কিন্তু ডিটেলে বুঝেছি, ইন ডিটেলে বুঝেছি। তো ডিটেলে বুঝে দিকে আমি একটা জিনিস শেয়ার করি, এটা তো আমরা 5টা ডিফারেন্স পড়লাম, একটা জিনিস শেয়ার করি। আমি কি একসময় এই জিনিসগুলোর প্রতি খুব এক্সপার্ট ছিলাম? আমি কি এত ডিপলি চিন্তা করছি, এত সহজে চিন্তা করছি? করি নাই। আমি যখন পড়ছি তখন আমিও করি নাই। হ্যাঁ? সো আপনাদের জন্য কিন্তু এগুলো রেডি করতেছি, আমি আমার ব্রেইনটাকে ইউজ করতেছি, আমি প্রচুর টাইম দিচ্ছি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করার জন্য, টেকনিক গুলো রিভিল করার জন্য, বের করার জন্য। কেন করতেছি এই জিনিসগুলো? আমার উদ্দেশ্য হলো আপনাদের লাইফটাকে সহজ করা, আপনার ব্যাংকিং ডিপ্লোমা জার্নিটাকে সহজ করা। সো আমি যেহেতু পারছি এই জিনিসগুলো খুব সহজে বের করতে, আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনি এইভাবে মনে রাখেন। হ্যাঁ, এই সহজে মনে রাখেন। আপনি শুধু কমিউনিকেশন শব্দটা অ্যাড হয়েছে, আপনি এটা দিয়ে কিন্তু আপনার সলিউশন হয়ে গেছে একটা ডিফারেন্সে। সো আপনি টেকনিকগুলো একটু ধরার চেষ্টা করবেন, আপনারাও পারবেন, আপনি আমাদের চেয়ে ভালো পারবেন। সো আপনি কনফিডেন্স রাখেন যে আপাতত আপনি যেহেতু সময় কম হাতে, আপনার এত সময় নেই অ্যানালাইসিস করা, এত কিছু রিভিল করা, শুধু আপনি টেকনিকগুলো ধরার চেষ্টা করেন, দেখবেন যে পরীক্ষা ভালো একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষা পাশ হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা শিখলাম কি, আমরা এই পর্যন্ত একটু রিভিশন দিই। আমরা 2টা কোশ্চেন শিখছি, আমরা আইসিটি কি ডেফিনিশন পড়ছি, কম্পোনেন্ট গুলো পড়ছি, পারপাস পড়ছি, আর আইটির সাথে আইসিটি ডিফারেন্স পড়ছি। হুম। তো আমরা এখন চলে যাচ্ছি ইম্প্যাক্ট অফ আইসিটি ইন ব্যাংকিং সেক্টর। আমার তাহলে ব্যাংকিং সেক্টর, আমার তো কনসার্ন, উই আর কনসার্ন, মোর কনসার্ন অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাই না? ব্যাংকিং সেক্টর নিয়ে কনসার্ন, কারণ আমাদের নামই তো ব্যাংকিং ডিপ্লোমা, আমরা ব্যাংকে চাকরি করি, ডিপ্লোমা পরীক্ষা দিতে যাচ্ছি ব্যাংকিং এর। সো ব্যাংকিং রিলেটেড জিনিসগুলো এখানে আসবে, রিলেট করার চেষ্টা করবে। আপনি লেখার ভিতরেও প্রত্যেকবারই আপনি ব্যাংক শব্দটা ইউজ করবেন, লিজিং শব্দটা ইউজ করবেন, ব্যাংকিং সেক্টর শব্দটা ইউজ করবেন। হ্যাঁ, তো এটার ইম্প্যাক্টটা কি, আইসিটি ইম্প্যাক্ট ব্যাংকিং সেক্টরে কি? হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে ইম্প্যাক্ট হলো আমার এত কি হয়েছে, আমার অনলাইন ব্যাংকিং হয়েছে। অনলাইন ব্যাংকিং হয়েছে, দেখেন আপনি, অনলাইন ব্যাংকিং হয়েছে আমার। আমি কিন্তু এখানে আইসিটি নিয়ে বলতেছি, আমি কিন্তু শুধু আইটি নিয়ে বলতেছি না। আইসিটির ব্যাংকিং সেক্টর হলো অনলাইন ব্যাংকিং হয়েছে। অনলাইন ব্যাংকিং এর মিনিংটা কি, আমি 24 আওয়ার ইন এ ডে আর 7 ডে ইন এ উইক আমি কি করতে পারতেছি, ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতেছি। হ্যাঁ, তো এটা কেন সম্ভব হয়েছে? তার যে নেটওয়ার্কটা, আমি বলি তার যে নেটওয়ার্কটা, কোর ব্যাংকিং, আমার যেমন এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি ফ্রিকোয়েন্টলি 2টা ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করে থাকি, এক্সিম ব্যাংক এবং আমার ব্যাংক। হ্যাঁ, যদিও আমি মার্কেন্টাইলে চাকরি করি, তো মার্কেন্টাইলটা ইউজ করি, বাট ওই 2টা বেশি ইউজ হয়, যেহেতু এক্সিম ব্যাংকে ছিলাম ওইটার সাথে ইউজ হয়ে গেছি। আর আমার ব্র্যাক ব্যাংকের সাথে আমার রিলেশনটা হলো 2008 সাল থেকে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার রিলেশনটা। সো ওই অ্যাকাউন্টটা এখন আমার কন্টিনিউ চলতেছে। আমি তখন স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, এখন ওরা কারেন্ট অ্যাকাউন্টে কনভার্ট করে দিচ্ছে, আমাকে কোনো সুদ দেয় না। সো আমিও হ্যাপি, আমার সুদের কোনো ইস্যু নাই, সরিয়া কমপ্লিট হয়ে গেলাম। তো যেটা হয়েছে, তো দুইটা আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করি। তো দেখেন আমি কি করতেছি, আমি রাতে বসে দারাজে কেনাকাটা করতেছি, আমি রাতে বসে আমার বন্ধুকে পেমেন্ট দিচ্ছি। আমার এক বন্ধু কানাডা থাকে, ওর মাঝে মাঝে মানে আমি ওর সাথে ট্রানজাকশন করার দরকার হয়। হ্যাঁ, সো দেখা গেছে আমি রাতে বসেই কাজগুলো করতেছি। তো কেন করতে পারছি এই জিনিসটা একটু চিন্তা করেন তো। আমি রাতে বসে আমি বন্ধুর অ্যাকাউন্টে আমি বিফটেন করতেছি, ন্যাশনাল পেমেন্ট সুইচ করতেছি। হ্যাঁ, তো কেন করতে পারতেছি? কারণ অনলাইন ব্যাংকিং এর কারণে। তো অনলাইন ব্যাংকিং এটা কিভাবে আমাকে অ্যাক্সেস দিচ্ছে এই জিনিসটা, আমার ওই যে ব্যাংকের, আমার এক্সিম ব্যাংকের যে কোর সফটওয়্যার, ওইখানে কিন্তু সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে, খুব সিকিউর ওয়েতে দেয়, বাট সে কিন্তু আমাকে অ্যাক্সেস দিচ্ছে। হ্যাঁ, তুমি তোমার অ্যাকাউন্টের মাধ্যমে, ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে তুমি ইন্টারনেটে ঢুকবা,
আমার যে ইন্টারনেট ব্যাংকিং ওই মডিউলে ঢুকবা, ঢুকে কিন্তু তুমি তোমার অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করতে পারবা। এখন আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করতেছি, আমার অ্যাকাউন্ট তো সেপারেট না, ওর তো কোর ব্যাংকিং যে সফটওয়্যার, ওই সফটওয়্যার ভিতরে তো আমার হিসাবটা জড়িত, তাই না? মানে এক্সিম ব্যাংকের কোর টেমোনাস যে ওরা ইউজ করে, ওই টেমোনাসের ভিতরে কোর ব্যাংকিং এ কিন্তু আমার 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 ট্রানজাকশন গুলো রেকর্ড থাকে। সো আমাকে কিন্তু সে অ্যাক্সেস দিচ্ছে, তার কোর ব্যাংকিং এ ঢুকার অ্যাক্সেস দিচ্ছে, যদিও লিমিটেড একটা অ্যাক্সেস দিচ্ছে, আমাকে কিন্তু কোর ব্যাংকিং অ্যাক্সেস দিচ্ছে। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে 24 আওয়ার দেওয়া সম্ভব হয়েছে অনলাইন ব্যাংকিং এর কারণে। এখানে কিন্তু টেলিকমিউনিকেশনটা জড়িত। 2 নম্বর হলো মোবাইল ব্যাংকিং। আমরা বিকাশ ইউজ করতেছি, নগদ ইউজ করতেছি। সো আমরা আমরা প্রত্যেকটা ব্যাংকেরও মোবাইল ব্যাংকিং আছে, আমরা মোবাইল ব্যাংকিং অ্যাপ বলতে পারি এটা, হ্যাঁ। যেমন এক্সিম ব্যাংকের অ্যাপ আছে, মার্কেন্টাইল ব্যাংকের অ্যাপ আছে রেইনবো। সো আমরা এটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, আমার আমার ব্যাংকিং সেক্টর ইম্প্যাক্ট হচ্ছে, সুবিধা নিতে পারতেছি। এটিএম এর কথা আমরা সবাই জানি, ডিজিটাল পেমেন্টের কথা জানি, হ্যাঁ। সো তারপর আমার আমার কাস্টমার সাপোর্ট, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাস্টমার সাপোর্ট পাই। আমার এটা কাস্টমার সাপোর্টটা দুইটা জিনিস হয়, চ্যাটবোটের কথা সবাই জানে, আমরা আমরা এখন কিন্তু সব মেসেঞ্জারে চলে যাচ্ছে। একটা সময় ছিল কল সেন্টারে ফোন দেওয়া লাগতো, যেটা আমার 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 টাকা খরচ হইতো, সাথে সাথে আমাকে কলে পাওয়া দরকার লাগতো, যে আমার ওই ওই যে কাস্টমার সার্ভিস অফিসার উনি ফ্রি আছে কিনা ওইটার উপর আমার ডিপেন্ডেন্ট হওয়া লাগতো। কিন্তু এখন কিন্তু আমি কাস্টমার সার্ভিস পাওয়ার জন্য আমি কি করতেছি, 24 আওয়ার্স কিন্তু আমি চ্যাটবোর্ডে যাচ্ছি, ওইখানে আমি মেসেজ দিচ্ছি, সেই রোবট কিন্তু আমাকে অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ, সলিউশনটা দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমার আমার ইম্প্যাক্ট, আইসিটির ইম্প্যাক্ট ব্যাংকিং সেক্টরে। 6 নম্বর হলো রিয়েল টাইম সিনক্রোনাইজেশন। আমি যে ইয়া করতেছি, আমি যে আমার বন্ধুকে টাকা দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে, সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে মাদার কোর্স সফটওয়্যারে। আপডেট না হলে কিন্তু আমি 2বার টাকা তুলতে পারতাম, কিন্তু এটা কিন্তু সম্ভব না। সো এটা রিয়েল টাইম কিন্তু ও কি করতেছে, আমার ব্যালেন্সটাকে কমাই দিচ্ছে। তো এটা সম্ভব হয়েছে আমার আইসিটির কারণে, এটা সম্ভব হয়েছে আমার আইসিটির কারণে। তো আমরা এখানে একটা ডিফারেন্সে চলে আসি, যে এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং, এই দুইটার সামনের সাথে আমরা সবাই পরিচিত, আমরা কি পাই? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমি একটু ডিফারেন্সে পড়ে যাই, হ্যাঁ। সো ডিফারেন্সে পড়ে যাই, আপনি থিওরিটিক্যাল পড়ে যায়, একটু কনসেপচুয়ালি চিন্তা করেন। আপনি এসএমএস ব্যাংকিং পান কিন্তু আপনি দুইটা ভাবে করতে পারেন। আপনার ব্যালেন্স জানা দরকার, আপনি আপনার আপনার মোবাইলে গেলেন, এসএমএস অপশনে গেলেন, আপনি বিএএল মানে ব্যালেন্সের শর্ট ফর্মটা লেখলেন, লিখে আপনি ধরেন 1969 পাঠিয়ে দিলেন, আপনাকে ফিরতি মেসেজ সে আপনাকে ব্যালেন্সটা জানাই দিল, ঠিক আছে। সো এটা একটা ওয়ে, আপনি এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি জানতে পারেন। আবার কি করতে পারেন, আপনি আপনি যে আপনি এটিএম থেকে টাকা তুলছেন, হ্যাঁ, আপনি হয়তো সুপার শপে কেনাকাটা করছেন, তাতে কি হয়েছে, সে কিন্তু আপনি কেনাকাটা করার সাথে সাথে কিন্তু আপনার এসএমএস চলে আসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা ট্রানজাকশন হয়েছে, ওই ওই আউটলেটের নামও চলে আসছে, যে আপনি আগুরাতে ট্রানজাকশন করছেন ওই নামও চলে আসছে। সো এই যে আমার এটা কিন্তু আমার এসএমএস এর সাথে রিলেটেড। তো এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হলো এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং। আমি যে প্রথম কথাটা বলছিলাম যে আমি এসএমএস দিয়ে আমি ব্যালেন্স জানবো, এটা হলো এসএমএস ব্যাংকিং এর পার্ট। আর অ্যালার্ট ব্যাংকিং হলো আমি আগুরাতে কেনাকাটা করছি, আমাকে যে সে এসএমএস দিয়ে জানাইলো তুমি ট্রানজাকশনটা করছো, ওইটা হলো অ্যালার্ট ব্যাংকিং। সে আমাকে অ্যালার্ট করতেছে যে তুমি করছো কিনা ট্রানজাকশনটা, হ্যাঁ, বা তুমি অ্যালার্ট হও যে তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রানজাকশন হচ্ছে। তো এই যে আমি ট্রানজাকশন করার সাথে সাথে যে এসএমএসটা আসতেছে, ওইটা হলো অ্যালার্ট ব্যাংকিং এর পার্ট, যেটা আমাকে অ্যালার্ট করতেছে, অটোমেটিক টেক্সট চলে আসতেছে ট্রানজাকশন করার সাথে সাথে। আর এসএমএস ব্যাংকিং কিন্তু ওই জিনিসটা না, এসএমএস ব্যাংকিং হলো আমি এসএমএস এর মাধ্যমে যদি আমি আমি আমার ব্যালেন্স চেক করি, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করি, ওইটা হলো এসএমএস ব্যাংকিং এর পার্ট, ওইটা হলো এসএমএস ব্যাংকিং এর পার্ট। তো এখন কিন্তু অলরেডি বুঝে গেছি এসএমএস ব্যাংকিং এর কিছু লিমিটেশন আছে, অ্যালার্ট ব্যাংকিং এর কিছু লিমিটেশন আছে, ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া গুলো কি কি? 2 নম্বর হলো ইন্টারাকশন। এখানে কিন্তু টু ওয়ে, আমি কি করতেছি, আমি ব্যালেন্স লিখে ওকে পাঠাচ্ছি তুমি আমাকে ব্যালেন্স দাও, সেই আমাকে ব্যালেন্স দিচ্ছে। এখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। বাট অ্যালার্ট ব্যাংকিং কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। আমি তাকে কিন্তু বলিও নাই যে আমি আগুরাতে ট্রানজাকশন করছি, আমাকে আসলে তুমি অ্যালার্ট করো, আমি বলি নাই, অটোমেটিক চলে আসতেছে। এটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন। 3 নম্বর হলো ইনিশিয়েশন। এখানে কিন্তু আমার আন্ডার ইনিশিয়েটেড, ইউজার ইনিশিয়েটেড, আমি ইনিশিয়েট করতেছি, আমার ব্যালেন্স জানা দরকার, আমি ইনিশিয়েট করতেছি, হ্যাঁ, আমার আমার ব্যালেন্সটা তুমি জানো, এটা হলো ইউজার ইনিশিয়েটেড। আর ওইটা হলো অ্যালার্ট ব্যাংকিং, এটা হলো অটোমেটিক কিন্তু জেনারেট হচ্ছে। 4 নম্বর হলো রেঞ্জ অফ সার্ভিস। আমি কিন্তু এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে ব্রড ব্রড সার্ভিস পেতে পারি, আমি ব্যালেন্স জানতে পারি, আমি আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জানতে পারি, তারপর এখানে সার্ভিসগুলো অনেক বড় হয়। আর অ্যালার্ট ব্যাংকিং এ শুধু আমি ট্রানজাকশন করলে আমার এসএমএস আসতেছে, এটার কিন্তু লিমিটেড অ্যালার্ট, মানে লিমিটেড এরিয়া আর কি কভার করতেছে। 5 নম্বর হলো ফ্লেক্সিবিলিটি। আমার এটা হলো কাস্টমাইজ সার্ভিস, আমি কিন্তু কাস্টমাইজ করে আমি ব্যালেন্স জানতে পারি, স্টেটমেন্ট জানতে পারি। বাট এখানে তো অ্যালার্ট ব্যাংকিং কিন্তু লিমিটেড কাস্টমাইজেশন, এখানে কাস্টমাইজেশনের সুযোগ নেই। আপনি কি করবেন, আপনি কি চাচ্ছেন ওইটার উপর ডিপেন্ড করে না, অটোমেটিক সেট করা আছে, আপনার এখানে চলে আসতেছে, আপনার এখানে চলে আসতেছে।
তো এই ছিল আমার এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং এর আমার ডিফারেন্স। আমরা খুব সহজেই শিখছি। এখন আসি ইন্ট্রোডাকশন টু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ। সো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ডেফিনিশন যদি আসে, টিকা যদি আসে, আপনি শুরুতে ডেফিনিশন লিখবেন, টিকা লিখবেন, তারপর এক্সাম্পল দিবেন। হ্যাঁ, তো আমার আমার আপনি কতগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নামও লিখে দিতে পারেন। আপনি কিন্তু, আমি যেটা বলছিলাম, আমি সবসময় বলি, আপনি কিন্তু খুব কম লিখলে আপনি নাম্বার পাবেন না। আর আপনি খুব বেশি লিখতেছে আপনার কষ্ট হবে, ওইটাও কিন্তু আমি বলতেছি না। হ্যাঁ, আপনাকে ভয় পাওয়াচ্ছি না, বাট আপনাকে টেকনিক শিখিয়ে দিচ্ছি, আপনি একটু বেশি লিখবেন। হ্যাঁ, যেমন আপনি যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের টিকা আকারে আসে, ডেফিনেশন আসে আকারে আসে, আপনি ডেফিনেশন লিখবেন, তারপর আপনি আপনি এক্সাম্পল দিবেন, তারপর আপনি কতগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম লিখে দিলেন। আপনি নিজে লেখলেন যে হ্যাঁ আমি এই সার্ভিসটা ইউজ করি, সমস্যা নাই তো। পরীক্ষার্থী তো আপনি এমন না যে আপনাকে কি করবে, যে আপনাকে ওইভাবে জাজ করবে যে আপনি আপনি ভুল লেখছেন বা আপনি এটা করছেন ওইটা করছেন, রিলিভেন্ট না। জিনিসটা কিন্তু ওইটা না। হ্যাঁ, জিনিসটা কিন্তু ওইটা না। আপনার এক্সপিরিয়েন্স লেখলে কি রিলিভেন্ট হবে, ওই জিনিসটা কিন্তু ওইরকম না। হ্যাঁ, তো আমি যদি প্রথমে আসি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কি, আপনি খুব সহজে লেখেন, আপনি বইয়ের ভাষা লেখার দরকার নেই, আপনি লেখেন যে আমি মোবাইলের মাধ্যমে, আমি স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে আমি কোনো অ্যাপের মাধ্যমে যদি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারি, ওইটা হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ঠিক আছে, তো এটার এক্সাম্পল কি হতে পারে, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, এম ক্যাশ হতে পারে, রকেট হতে পারে। এবং এটা আমি অ্যাক্সেস করতেছি কি মোবাইলের মাধ্যমে, আমি কোনো ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করতে পারতেছি না। আপনি ডিটেল লেখেন, আমার ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করা লাগতেছে না। আমি কি করলাম, মোবাইলে অ্যাপ ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি করলাম, আমি আমার ছবি দিলাম, ন্যাশনাল আইডি কার্ড দিলাম, নাম দিলাম, ডেটা পূরণ করলাম, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। তারপর আমি ট্রানজাকশন করতে পারলাম। আমি কি করলাম যে আমি আমার আমার ডেবিট কার্ড থেকে অথবা ক্রেডিট কার্ড থেকে আমি ওয়ালেটে টাকা আমি ক্যাশ ইন করলাম, ক্যাশ আউট করলাম, কেনাকাটা করলাম। আপনি ইন ডিটেলে এগুলো লিখে দিলে নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, সো লিডিং, আপনি এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে যে আপনি 5টা লিডিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম লেখেন বাংলাদেশে। তো আমরা সবাই জানি এই কোশ্চেনটা না পড়ার কোনো কিছু দরকার নেই। আমরা বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, আমরা নাম জানি, 5টা লিখে দিব। ঠিক আছে, আপনি স্পেসিফিক করে বলতেও পারে যে আপনি 5টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম লেখেন। আবার বলতে পারে যে লিডিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কারা, নাম লেখেন। তো লিডিং তো বিকাশ আর নগদ, এই কারণে আপনি কিছু দুইটা নাম লিখবেন না। দুইটা লেখলে কিন্তু নাম আপনার আপনার লেখাটা বেশি হবে না। আপনি আরো বাড়ায় লিখবেন, রকেট লিখবেন, শিওর ক্যাশ লিখবেন, এম ক্যাশ লিখবেন। ঠিক আছে, সবগুলো কিন্তু লিডিং। আপনার লিডিং এর ডেফিনিশন তো নাই। লিডিং এ বাংলাদেশে ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে 30টা। সো আপনি 5টাকে বা 6টাকে লিডিং বলে তো বলবে না যে তুমি তোমার কোশ্চেন অ্যান্সার হয় নাই, তাই না? তো 30টার ভিতরে 10 জনের মধ্যে লিডিং হইতে পারে। হ্যাঁ, সো এই ছিল আমার লিডিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। তো এখন আসলে আসি একটা সহজ একটা কোশ্চেনে, খুব সহজ একটা কোশ্চেনে, যে কি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ আসলে সার্ভিস গুলো কি দিচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আমরা তো এখন বিকাশ নগদের কথা বলছি, ওরা কি কি সার্ভিস দিচ্ছে আমরা সবাই জানি। এই কোশ্চেনটা খুব বেশি কঠিন কিছু না। আমরা ক্যাশ ইন করতে পারতেছি, ক্যাশ আউট করতে পারতেছি, পার্সন টু পার্সন ট্রান্সফার করতে পারতেছি, বিল পেমেন্ট করতে পারতেছি, মোবাইল রিচার্জ করতে পারতেছি। এগুলো আমরা ফ্রিকুয়েন্টলি করে থাকি। আপনি তারপরেও একটু একটু পড়ে গেলে কি হবে, গুছানো লেখা হবে। আপনি পড়ে না গেলে হয়তো চিন্তার জন্য চিন্তা করতে গিয়ে আপনার সময় নষ্ট হবে, আপনার টাইম কিল হবে, আপনি অন্য কোশ্চেন অ্যান্সার করতে সময় পাবেন না। তো এই ছিল আমার 5টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আমরা কি কি কাজ করে থাকি। এখন আসি ই কমার্স পেমেন্ট প্রসেস এবং প্রসেস ফ্লো। আসলে আমরা ই কমার্সে কি করে থাকি, আমরা একটু যদি আমি শুরুতে আসি। হ্যাঁ, ই কমার্স মানে কি, ই কমার্স মানে কি একটু বলেন তো। ই কমার্সের এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি কিন্তু প্রচুর এক্সাম্পল ইউজ করি, আমি কিন্তু ডেফিনিশনের আগে শুরুতে এক্সাম্পলে চলে যাই। কেন এক্সাম্পলে চলে যায়, আপনি যদি এক্সাম্পলটা মাথায় আপনার ভিতরে ঢুকে দিতে পারি, আপনাকে যদি আমি এক্সাম্পলটা ঢুকে দিতে পারি, আপনি অটোমেটিক লেখা চলে আসবে। তো ই কমার্স মানে কি, দারাজে কেনাকাটি করা। আপনি একটু মনে রাখেন, ই কমার্সের এক কথা হলো আমি দারাজে কেনাকাটা করাটাই হলো আমার ই কমার্স। ঠিক আছে, তো ই কমার্স হলো আমি যদি ইলেকট্রনিক্যালি যদি কেনাকাটা করি, আমি যদি বাজারে গিয়ে যদি ধরেন মোবাইল কিনলাম, বসুন্ধরা সিটিতে গেলাম, আমি দোকানে ওর কাছে গেলাম, দোকানে মোবাইল একটু ঘাটাঘাটি করে তারপর কিনে নিয়ে আসলাম, এটা হলো ফিজিক্যাল কমার্স। আমি কি করলাম, ফিজিক্যালি ভিজিট করে আমি কি করলাম, কেনাকাটা করলাম। ই কমার্স কি, আমি যদি ইলেকট্রনিক্যালি করি, আমার মোবাইলে ঢুকলাম, ওইখানে বসে আমি ধরেন দারাজার ওয়েবসাইটে ঢুকলাম, ওইখানেও মোবাইল আছে, আইফোন আছে, সব ফোন আছে, ওইখানে আমি চেক করে ফিচার টিচার চেক করে অর্ডার দিয়ে দিলাম, আমার বাসায় মোবাইল চলে আসলো। তো এটা কিন্তু ই কমার্স। ই কমার্সের যে এই যে ই কমার্স আমি করতেছি, আমি দারাজে কেনাকাটা করতেছি, আমি এই যে পেমেন্ট প্রসেসটা কিভাবে হয়, ক্যাশ অন ডেলিভারি জিনিসটা কিন্তু এখানে আলোচনা করতেছি না। ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারি, এখানে কোনো প্রসেস জড়িত না। আপনি ই কমার্সে ঢুকবেন, অর্ডার দিবেন, ক্যাশ অন ডেলিভারি হবে, ডেলিভারি ম্যান আসবে, টাকা দিয়ে দিবেন। বাট আপনি যদি বলতেছি এই জিনিসটা এটা না, আমি বলতেছি যে ই কমার্সের পেমেন্ট প্রসেস, আপনি যদি ইলেকট্রনিকে পে করেন, আপনি বিকাশে পে করেন, আপনি ক্রেডিট কার্ড দিয়ে পে করেন, ডেবিট কার্ড দিয়ে পে করেন, তখন পেমেন্টের প্রসেসটা কি হবে এই কোশ্চেনে জানবো। তো একটু চিন্তা করেন তো, আমার এটা কেন পড়া লাগবে, না পড়েও কেন আমি কেন পারবো না। আপনি কনসেপচুয়ালি একটু একটু কনসেপ্টে চিন্তা করেন। আমি যখন দারাজে কেনাকাটা করতেছি, আমি যখন ক্রেডিট কার্ড নাম্বার দিচ্ছি, নাম্বার দিলে সে কি চাচ্ছে আমার কাছে, ওটিপি চাচ্ছে। আমি যখন ওটিপি ওখানে পুশ করতেছি, সে অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিচ্ছে। তো পেমেন্ট প্রসিডিউরটা কি হয়, আমি শুরুতে কি যাই, আমি 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 কি করি, যে ই কমার্স সাইটে যাই, ওখানে গিয়ে আমি পারচেস অর্ডার দিই।
পারচেজ অর্ডার দিয়ে আমি কার্ড নাম্বার ইনপুট দিই। কার্ড নাম্বার ইনপুট দেওয়ার পরে সে কি করে, আমাকে অথেন্টিকেশন চেক করে, ওটিপি পাঠায়। সো আপনি অথেন্টিকেশন একটা মেইন পয়েন্ট হতে পারে। আমি আমার অথেন্টিকেশন চেক করে, চেক করার পরে আমি যখন অথেন্টিকেটেড, সে বুঝতে পারে যে হ্যাঁ আমি অথেন্টিক পারসন, তখন সে কি করে, তার যে আমি যেমন আমি তো হিট করছি দারাজের ওয়েবসাইটে, বাট দারাজ কিন্তু হিট করে কি আমার এক্সিম ব্যাংকের ওয়েবসাইটে। সো এক্সিম ব্যাংক যখন দেখে যে হ্যাঁ আমার আমার কাস্টমার ট্রানজাকশনটা করছে, তো এক্সিম ব্যাংক কি করে, আমার এক্সিম ব্যাংক প্রসেস পেমেন্টটা দিয়ে দেয়। এখন দারাজে তো সরাসরি দেয় না, দারাজের অ্যাকাউন্ট আছে হয়তো আমার ব্র্যাক ব্যাংকে। তো কি করে আমার এক্সিম ব্যাংক পেমেন্ট করে ব্র্যাক ব্যাংকে দারাজের অ্যাকাউন্টে, দারাজ এইভাবে প্রসেস পেমেন্টটা পেয়ে যায়। পরে দারাজ আমার প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। তো এই যে আমি কথাগুলো বললাম থিওরিটিক্যালি কনসেপচুয়ালি, আমি কিন্তু মানে মুখস্থ করে বলতেছি না। তো এই যে কনসেপ্টটা বললাম, এইভাবে কিন্তু আমার প্রসেসটা আমার সম্পন্ন হয়। এভাবেই কিন্তু আমার ই কমার্সের পেমেন্ট প্রসেসটা সম্পন্ন হয়। দেখেন আমার কথাগুলো এখানে বলছে, হয়তো ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমার লাইফে না আমি কখনো হুবহু মনে রাখতে পারি নাই। এটা আমি বুঝতে পারছি একটু গল্পের দিকে চলেছে, আমি কখনোই গল্প করি না ক্লাসে, একটানা পড়াইতে থাকি। এটা এটা অবশ্য আমার একটা ব্যাড হ্যাবিট। সো এটা একটা ব্যাড হ্যাবিট। সো যেটা বলতেছিলাম যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার আমার যে বাংলা টিচার ছিল, উনি আমাদের আমি থার্ড বয় ছিলাম। সো সরি, আমি ফোর্থ ছিলাম আর কি, থার্ড ছিলাম না। সো আমার সরি ফার্স্ট বয়, থার্ড বয় এবং ফোর্থ বয় আমার জন্য তিনজনের জন্য একটা নোট এনে দিছিল। আমরা তো কুমিল্লাতে পড়াশোনা করছি, কুমিল্লার হোমনাতে পড়াশোনা করছি, মফস্বল মানে একটা গ্রাম এলাকায়। সো আমাদেরকে কুমিল্লা শহর থেকে একটা নোট বই এনে দিছিল ক্লাস 8-এর জন্য, যে বাংলা নোট আর কি, বাংলা সবগুলা নোটই। তো খুব সুন্দর লেখা, রাইটার ভালো। লেকচার ছিল না, লেকচার টাইপের অন্য একটা নোট ছিল, খুব ভালো লেখা। তো তখন আমি এই ক্লাস 8-এ পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা, পরীক্ষা পরে খাতা দিল। সো আমরা তিনজন তো একই একই নোট পড়ে পরীক্ষা দিছি। তো খাতা দেখার পরে তিনজনের খাতা যখন আমরা একসাথে নিয়েছি, বেসিক্যালি আমি নিয়েছি, আমি দেখলাম যে আমার খাতার লেখা আর ওর খাতার লেখা মিলে না। মিলে না মানে একবারই মিলে না, টোটালি ডিফারেন্ট। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি মনে হয় বানায় লিখছি, ওটা তো বইয়ের সাথে মিলে, বইয়েরটা হুবহু কপি করে দিছে। হ্যাঁ, আমার যে ফ্রেন্ড ছিল এখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। সো যে থার্ড বয় ছিল আর কি। সো দেখা গেছে ওটা হুবহু বইয়ের সাথে মিলে, আমারটা দ্বারের কাছেও নাই। তো তখন আমি বুঝতে পারলাম আমার মনে মুখস্থ শক্তি নাই, আমি তো মুখস্থ লিখে বানায় লিখি আর কি। তো যেটা বলতেছিলাম যে আসলে বানায় লেখার জন্য আপনার যদিও মানে পড়াশোনা তো করা লাগছে, পড়াশোনা না করলে তো আসলে বানায় লেখাও সম্ভব না। তো যে কথাটা বলতেছিলাম যে আমরা এতক্ষণ যে প্রসেস গুলো পড়ছি, যে ই কমার্সের পেমেন্ট প্রসেস, এখানে কিন্তু ওই কথাগুলো বলা হয়েছে। যে আমার অ্যাড টু কার্ট, আমি শুরুতে কি করবো, আমি দারাজে ঢুকলাম, দারাজে ঢুকে কিন্তু আমি অ্যাড টু কার্ট করছি। ইভেন আমার যে ম্যাথামেটিক্স সেন্টারের যে ওয়েবসাইটটা, ওইটা কিন্তু সেম। যদি আমরা 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 এসএসএল কমার্সের সাথে আমাদের কোনো পেমেন্ট গেটওয়েটা এখন আমাদের ওপেন হয় নাই। হ্যাঁ, যারা আমাদের ম্যাথামেটিক্স সেন্টারে যেহেতু এটা সেকেন্ড ইয়ার, আমরা থার্ড ইয়ারে হয়তো ওই ওই প্রসেসে যাবো। তো যেটা বলতেছিলাম, দারাজের কি করলাম, আমি অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট দিয়ে আমি চেক আউট করলাম। আমি চেক আউট করার পরে কিন্তু আমরা সবাই এই প্রসেসের সাথে পরিচিত, তাই না? পরীক্ষা লিখতে গেলে কনফিউজ হয়ে যায়, বাট সবাই কিন্তু এই প্রসেসের সাথে পরিচিত। আমরা চেক আউট করি, চেক আউট করার পরে পেমেন্ট গেটওয়েতে যাই, পেমেন্ট গেটওয়ে যাওয়ার পরে আমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিই, দেওয়ার পরে একটা অথেন্টিকেশন চাই, মানে অথেন্টিকেশন মানে সহজ ওটিপি চাই। ওটিপি দেওয়ার পরে আমার কি কনফার্মেশন হয়, তারপর সেটেলমেন্ট হয়। সেটেলমেন্ট কার ভিতরে হয়, আমার এক্সিম ব্যাংকের সাথে দারাজের যে অ্যাকাউন্ট, ব্রেক ব্যাংকে, ওদের ভিতরে সেটেলমেন্ট হয়। তারপর আমার দারাজ আমাকে প্রোডাক্টটা শিপমেন্ট করে দেয়। তো এই প্রসেসে কিন্তু আমি কি করতে পারতেছি, দারাজে আমি কেনাকাটা করতে পারতেছি। তো এবার আসি যে এই যে দুজনের ভিতরে আমি যেটা বলছিলাম যে এক্সিম ব্যাংক এবং আমার ব্র্যাক ব্যাংকের ভিতরে সেটেলমেন্টটা কিভাবে হয়, ওইটা কিন্তু আমি ডিটেল পড়ি না, এখানে আমি কিন্তু শুধু বলছি সেটেলমেন্ট। তো আমরা এই 6 নম্বর পয়েন্টে ডিটেল একটা আলাদা সেপারেট একটা কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি, সেটেলমেন্টটা কিভাবে হয়। হ্যাঁ, আমার পেমেন্টের সেটেলমেন্টটা কিভাবে হয়। প্রথমে হয় বেচিং, যে আমার ট্রানজাকশন গ্রুপ টুগেদার ইনটু ব্যাচ। আমরা কি করি, আমরা ই কমার্স ট্রানজাকশন গুলোকে আমরা গ্রুপ করি। হ্যাঁ, আমার ধরেন দারাজের যত রকম ট্রানজাকশন গুলো আছে, হ্যাঁ, সো এক্সিম ব্যাংক কি করে, এটা গ্রুপ করে, একটা গ্রুপ করে। হ্যাঁ, যে আমার এই সবগুলো পেমেন্ট দারাজের, এগুলো সব ব্র্যাক ব্যাংকে যাবে। সো প্রথমে হলো আমি গ্রুপ করি, তারপর আমি সাবমিট করি। হ্যাঁ, আমি সরি, আমি আবারও বলতেছি যে আমার এসএসএল কমার্স গ্রুপ করে, আমার এক্সিম ব্যাংকের জন্য একটা গ্রুপ করে, ব্র্যাক ব্যাংক জন্য গ্রুপ করে, ইভিএল এর জন্য একটা গ্রুপ করে, সিটি ব্যাংকের জন্য একটা গ্রুপ করে। সব তো এসএসএল কমার্সের মাধ্যমে হয়। সো এসএসএল কমার্স গ্রুপ করে কি করে সাবমিট করে, কার কাছে সাবমিট করে, আমার 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 ধরেন আমি দারাজের অ্যাকাউন্ট আছে হলো ব্র্যাক ব্যাংকে, সো ব্র্যাক ব্যাংকে সাবমিট করে। হ্যাঁ, সাবমিট করার পরে আমার এটা ক্লিয়ারিং এ যায়, ক্লিয়ারিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার হয়, মানে এক্সিম ব্যাংক থেকে আমার ব্র্যাক ব্যাংকে টাকাটা চলে যায়। তারপর ব্র্যাক ব্যাংক মার্চেন্টের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। তো এই প্রসেসে আমার পেমেন্টের সেটেলমেন্ট হয়। আমি আবারও বলতেছি, আমার এসএসএল কমার্স গ্রুপ করে থাকে, ব্যাংক ওয়াইজ গ্রুপ করতে পারে, অন্য কোনো মেকানিজম অ্যাপ্লাই করে গ্রুপ করতে পারে। সো সেই গ্রুপ করে কি করে সাবমিট করে, কার কাছে সাবমিট করে, ব্যাচ ইজ সাবমিটেড টু দ্য একোরিং ব্যাংক। হ্যাঁ, মানে আমার আমার একোরিং ব্যাংকে, এখানে ব্র্যাক ব্যাংক যেহেতু দারাজের অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংকের সাথে, ব্র্যাক ব্যাংকে বলে এগুলো তুমি কালেক্ট করে দাও। সো ব্র্যাক ব্যাংক কি করে, আমার ক্লিয়ারিং এ পাঠায়, ক্লিয়ারিং এ পাঠানোর পরে আমার ফান্ড ট্রান্সফার হয়, এক্সিম ব্যাংক টাকাটা দিয়ে দেয়, দিয়ে দিলে আবার কি করে ব্র্যাক ব্যাংক আমার দারাজের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। সো এই প্রসেসের মাধ্যমে আমার পেমেন্টটা সেটেলমেন্ট হয়।
এবার আমরা চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড অন ক্যাপাসিটি অ্যান্ড সাইজ। আমরা কম্পিউটারের আমরা টাইপ গুলো পড়বো। প্রথম কথা হলো কম্পিউটার কি, এটা আমরা শিখবো এই স্লাইডে। তারপর শিখবো হচ্ছে ক্লাসিফিকেশন গুলো কি কি, আমরা কম্পিউটারকে কত ভাগে ভাগ করতে পারি, এবং ক্লাসিফিকেশন কিন্তু অনেক ধরন আছে। আমরা এখানে শিখবো শুধু ক্যাপাসিটি এবং সাইজ অনুযায়ী, যে আমি কম্পিউটারের ক্যাপাসিটি এবং সাইজ অনুযায়ী আমি কম্পিউটারকে কয় ভাগে ভাগ করতে পারি। আমি আবারও বলতেছি, কম্পিউটারের ক্যাপাসিটি এবং সাইজ অনুযায়ী কম্পিউটারকে আমি কয় ভাগে ডিভাইড করতে পারি। হ্যাঁ, তো প্রথম কথা হলো কম্পিউটার কি, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। আপনি আপনি দেখেন জিনিসটা কঠিন করার দরকার নেই তো, তাই না? আপনি সহজে বলে দেন এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, আসলে তো ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা কি করে, সে ডেটা প্রসেসিং এবং আমার 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 ডেটা প্রসেসিং এ হেল্প করে থাকে, আমার ডেটা প্রসেসিং এ হেল্প করে থাকে। আমরা বলতেছি যে যেটা কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ডেটা প্রসেসিং এ হেল্প করে থাকে। এটা ক্লাসিফাই করতে পারি কিভাবে, আমি সুপার কম্পিউটার বলতে পারি, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। সো নামগুলো দেখে আপনি শুরুতে হয়তো পাজল হয়ে যাবেন। তো আমি আপনাকে সহজ করে দিচ্ছি জিনিসগুলো। আসলে তো অত নামগুলো যদিও এখানে আমার আমার কনফিউজিং, বাট অত কঠিন না, আমি খুব সহজ করে দিচ্ছি। হ্যাঁ, সো আমার সুপার কম্পিউটার আপনি সহজে মনে রাখেন। সুপার কম্পিউটারটা হলো আমার কি হয়, যে আমার 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 ওয়েদার ফরকাস্টিং এর জন্য ইউজ হয়। বড় এটা একটা সুপার কম্পিউটার, মানে খুব হাই পাওয়ারের কম্পিউটার, যেটা আমার আমার কমপ্লেক্স কাজে ইউজ হয়। আমার ওয়েদার ফরকাস্টিং হতে পারে, আর কোনো জটিল কোনো কাজে ইউজ হয়ে থাকে, এটাকে আমি সুপার কম্পিউটার বলবো। মেইন ফ্রেম কম্পিউটার হলো কর্পোরেট বডিগুলো ইউজ করে থাকে, ধরেন টেসলা, তারপর হলো ধরেন আপনার গুগল, বড় বড় কর্পোরেট বডিগুলো যে যে কম্পিউটার ইউজ করে থাকে তাদের তাদের ডেটাবেস মেনটেন করার জন্য, তাদের কোম্পানি অপারেট করার জন্য, এটাকে আমি মেইন ফ্রেম কম্পিউটার বলবো। লার্জ অর্গানাইজেশন গুলো ইউজ করে থাকে। মিনি কম্পিউটার বলবো হলো ছোট অর্গানাইজেশন, মিডিয়াম সাইজ অর্গানাইজেশন। যেমন বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ যদি যে কোনো কম্পিউটার ইউজ করে থাকে তার ফুল ডেটাবেসের জন্য, ওটাকে আমি মিনি কম্পিউটার বলবো। আর মাইক্রো কম্পিউটার হলো আমরা যেটা ইউজ করি, আমি আবারও বলতেছি, মাইক্রো কম্পিউটার হলো আমরা যেটা ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, এটাই হলো মাইক্রো কম্পিউটার। সো আপনি খুব এই রেড মার্ক গুলো মনে রেখে খুব সহজে মনে রাখতে পারবেন কোনটার মানে ডেফিনিশন কি, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। আমার পারফরমেন্স, আমি যদি পারফরমেন্স দিকে, আমি কিন্তু একটু আগে শিখছিলাম আমি সাইজ দিয়ে, সাইজ এবং ক্যাপাসিটি দিয়ে আমি আমি কম্পিউটারের টাইপ শিখছি। এখন হলো পারফরমেন্স দিয়ে। হ্যাঁ, বেসড অন পারফরমেন্স। তো পারফরমেন্স দিয়ে কি, আমি পারফরমেন্স দিয়ে তিন ভাগে ভাগ করবো: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। সো অ্যানালগ থেকে নাম দেখে বোঝা যাচ্ছে এটা অ্যানালগ হবে। হ্যাঁ, এখানে এটা কোনো ডিজিটালাইজেশনে কোনো দরাছোঁয়া থাকবে না, অ্যানালগ হবে। যেমন আমি টেম্পারেচার যে মাপি, ধরেন আপনি এই যে আপনারা ধরেন আজকে বলে না যে আজকের ওয়েদার হলো এত ডিগ্রি, টেম্পারেচার এত ডিগ্রি, তো এটা আপনার মোবাইলেও কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আপনার মোবাইলে কিন্তু টেম্পারেচার শো করতেছে। সো এটা এটা অ্যানালগ অ্যানালগ ওয়েতে, আপনার এখানে কিন্তু কম্পিউটারে ইউজ হচ্ছে না, এটা এটা কিন্তু অ্যানালগ ওয়েতে এটা টেম্পারেচারটা মাপা হয় আর কি। আমরা যে জ্বর আসলে যে আমরা টেম্পারেচার মাপি, ওইটা কিন্তু পারদ দিয়ে ইউজ হয় আর কি আমরা। হ্যাঁ, সো এরকম এটা এটা অ্যানালগ কম্পিউটার, এখানে কোনো ডিজিটালাইজেশনের স্কোপ থাকে না। দুই নম্বর হলো ডিজিটাল কম্পিউটার, এটা এটা হলো আমার ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, এগুলো ডিজিটাল কম্পিউটারের একটা এক্সাম্পল। হ্যাঁ, ঠিক আছে, এখানে কম্পিউটার গুলো ডিজিটাল হয় এবং এখানে ওদের ফাংশন গুলো মাল্টি ফাংশনাল হয়। আর হলো তিন নম্বর হলো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার বলতেছে এখানে আমার অ্যানালগের ইউজও আছে আবার ডিজিটালের ইউজও আছে। যেমন হার্ট রেট মনিটর করে, তাই না? আপনি দেখবেন যে আইসিইউতে যারা থাকে ওদের হার্ট রেট মনিটর করে, অথবা আমাদের যে আমরা যে যদি ইসিজি করি, ইসিজির মাধ্যমে কি করে হার্ট বিট মনিটর করে থাকে। এখানে দুইটা কম্পোনেন্ট ইউজ হয়, অ্যানালগ ইউজ হয়, হাইব্রিড ইউজ হয়। অ্যানালগ ইউজ হয়, হাইব্রিড ইউজ হয়, আপনি এইভাবে মনে রাখেন। আমরা এখন চলে আসছি কম্পিউটার মেমোরি ওভারভিউ। সো কম্পিউটার মেমোরি, আমরা কম্পিউটারে টাইপ পড়ছি, কম্পিউটার কাকে বলে ওইটা পড়ছি, কম্পিউটারে টাইপ পড়ছি। এই চ্যাপ্টারে আমরা কম্পিউটার নিয়ে কথা বলবো। কম্পিউটার মেমোরি কি, মেমোরি মানে কি, যেখানে স্টোর থাকে, ডেটাগুলো স্টোর থাকে, তাই না? সো হোয়াট ইজ কম্পিউটার মেমোরি? এক কথা হলো স্টোরেজ এরিয়া অফ ডেটা এবং ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। আমার যে কম্পিউটারের যে পার্টে আমার ডেটাগুলো স্টোর থাকে ওইটা হলো আমার কম্পিউটার মেমোরি। আপনি এক্সাম্পল বলে ফেলেন যে আমরা কি করি, সিডিডি, এসডিডি, হ্যাঁ, স্টোরেজ ডিভাইস, পেন ড্রাইভ। হ্যাঁ, সো আমার হার্ড ডিস্ক আমার একটা স্টোরেজ ডিভাইস, তাই না? সো আপনি নামগুলো দিয়ে দিলেন যদি ডেফিনেশন আসে 5 নাম্বারের। তারপর হলো টাইপ অফ কম্পিউটার মেমোরি, আমার এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাকে। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি। সেকেন্ডারি নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। সেকেন্ডারি মেমোরি ধরেন আপনি সেকেন্ডারি মেমোরি কোনগুলো বলা হবে, পেন ড্রাইভ থেকে সেকেন্ডারি মেমোরি বলা হবে। হার্ড ডিস্ক, আপনি কম্পিউটার অনেক কিছু স্টোর রাখছেন, আপনার ছবিগুলো স্টোর রাখছেন, এগুলো হলো সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, সো সেকেন্ডারি মেমোরি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমি জানি। সো সেকেন্ডারি মেমোরি নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। আমি সো বাট প্রাইমারি মেমোরি নিয়ে আপনার কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, সো সেকেন্ডারি মেমোরি হলো যেগুলো হলো পার্মানেন্টলি আমি রাখি, এইচডিডি হার্ড ডিস্ক বলতে পারি, ইউএসবি ড্রাইভ বলতে পারি, পেন ড্রাইভ বলতে পারি, এগুলোকে আমার সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কোনগুলা, আমি একটু একটা একটা মানে খুব সহজ করে আপনাকে বোঝাচ্ছি। আপনি যখন কম্পিউটারে টাইপ করেন দেখবেন, আপনি দেখবেন অনেকে বলে, আপনার কলিগ বা আশেপাশে বা আপনার ক্ষেত্রে কিন্তু হয়েছে, আপনি ধরেন 2 ঘন্টা কাজ করছেন, টাইপ করছেন, সেভ দেন নাই। সেভ না দেওয়ার কারণে আপনি ইলেকট্রিসিটি চলে গেছে,
গেছে, আপনি ইউপিএসসি ব্যাকআপ ছিল না, আপনার কিন্তু লেখাগুলো চলে গেছে। তো এই যে আপনি যে 2 ঘন্টা ধরে লেখলেন, ওইটা প্রাইমারিলি আপনি টাইপ করছেন তাই না, ওয়ার্ড ফাইলে হইতে পারে, এক্সেলে হইতে পারে। তো টাইপ করার পরে এটা তো ওইখানে যে টাইপ করছেন ওইখানে তো কোথাও না কোথাও শো করছে, এটাও কিন্তু একটা মেমোরিতে ছিল। আপনি সেভ করেন না বলে এটা কিন্তু হার্ড ডিস্কে যায় নাই, প্রাইমারি মেমোরিতে ছিল। এটা ওই যে মেমোরিতে ছিল, আপনি সেভে ক্লিক করলে এটা আপনার সেকেন্ডারি মেমোরিতে চলে যেত, বাট সেভ করার আগ পর্যন্ত এটা প্রাইমারি মেমোরিতে ছিল, প্রাইমারি মেমোরিতে ছিল। ঠিক আছে, এটাকে প্রাইমারি মেমোরি বলা হয়। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টোরেজ ডিভাইস, আমার স্টোরেজ ডিভাইসের ডেফিনেশন কি, যে আমার আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট ইউজ সেভিং, স্টোরিং এবং রিট্রিভিং ডেটা। সো স্টোরেজ ডিভাইস হলো আমার ওই ডিভাইস যেটা আমি কি করতে পারি, যেখানে আমি স্টোর করতে পারি, ডেটা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, ডেটা স্টোর করে রাখতে পারি। আমার স্টোরেজ ডিভাইসের আবার ভেরিয়াস টাইপ আছে। আমার একটু আগে কিন্তু আমরা মেমোরির কথা বলছি, হ্যাঁ, প্রাইমারি মেমোরি, আমার টাইপ অফ কম্পিউটার মেমোরি, মেমোরি দুইটা, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আর এখানে আমরা মেমোরি মানে মানে আমার স্টোরেজ এরিয়াটা, তাই না, ওইটাকে ইন্ডিকেট করতেছে। সো আপনার মেমোরির দিক থেকে যদি টাইপ মেমোরি আসে, আপনি দুইটা লাগবেন, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আর স্টোরেজ ডিভাইস যদি বলি, আমার স্টোরেজ কিন্তু আমার প্রাইমারিতে ইউজ হয়েছে, সেকেন্ডারিতে ইউজ হয়েছে। আমি আবারও বলতেছি, স্টোরেজ ডিভাইস যেটা ওইটা কিন্তু প্রাইমারিতে ইউজ হয়েছে, সেকেন্ডারিতে ইউজ হয়েছে। সো আমার স্টোরেজ ডিভাইস গুলা আমার কি কি, ভেরিয়াস স্টোরেজ ডিভাইস, আপনার নামটা আসতেই পারে পরীক্ষায়, যেহেতু আপনি আইসিটি পরীক্ষা দিচ্ছেন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে। সো স্টোরেজ ডিভাইসের ভিতরে আমার হার্ড ডিস্ক ড্রাইভ আছে, আমার সলিড ড্রাইভ আছে, অপটিক্যাল ড্রাইভ আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আছে, মেমোরি কার্ড আছে, এক্সটার্নাল ড্রাইভ আছে। সো একটা একটা আপনার ক্লিয়ার হওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা জিনিস। হার্ড ডিস্ক ড্রাইভটা হলো আমার কি, প্রাইমারি স্টোরেজ, যেটা আমি যেটা বলছিলাম, আপনি যে টাইপ করতেছেন, টাইপ করলে যে শো করতেছে, এটা তো কোথাও না কোথাও শো করতেছে কোনো স্টোরেজ ডিভাইস ইউজ করতেছে, তাই না। তো প্রাইমারি স্টোরেজটাকে আমি, প্রাইমারি মেমোরিটাকে আমি হার্ড ডিস্ক ড্রাইভ বলতেছি। সলিড স্টেট ড্রাইভটা হলো হার্ড ডিস্কের মতোই, জাস্ট ফ্ল্যাশ মেমোরি কাজ করে এখানে। আর অপটিক্যাল ড্রাইভ হলো আমার কি, আমার সিডি একসময় ছিল। আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তখন আমরা সিডিতে আমাদের আমাদের রিপোর্ট গুলো সাবমিট করতাম টিচারের কাছে। তো সিডি ডিভিডি ছিল, সিডি ডিভিডি কিন্তু এখন আমরা রেগুলেটরের কাছে আমি সাবমিট করি। ব্যাসেলে যেমন আমি ছিলাম, ব্যাসেলের সময় আমরা কিন্তু ব্যাসেলের যে রিপোর্টিংটা ওইটা সিডিতে করতাম। তো সিডির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, স্টোরেজ করে ডেটাগুলো আমি কাউকে দিতে পারি, হ্যাঁ। তো 4 নাম্বার হলো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আমরা পেন ড্রাইভ, একদম আমি এক্সাম্পলে রেখেছি পেন ড্রাইভ। সো পেন ড্রাইভটিকে আমি ইউএসবি ফ্ল্যাশ বলবো, আমি ইউএসবি দিয়ে ঢুকাইতে পারি, হ্যাঁ। তো এই কারণে এটাকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বলা হচ্ছে, হ্যাঁ। 5 নাম্বার হলো মেমোরি কার্ড, আমরা মেমোরি কার্ড ইউজ করে থাকি, এটা মোবাইলের ক্ষেত্রে হয় অনেক সময়, আমরা মেমোরি কার্ড ইউজ করে থাকি। এটা কিন্তু স্টোরেজ ডিভাইস। এক্সটার্নাল হার্ড ড্রাইভ, আমরা আমরা যে ওই যে মাদারবোর্ড বলি না, সরি হার্ড ডিস্ক বলি না আমরা, তো আমরা এটা আমার সাথে সবাই পরিচিত, আমরা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারি। সো এই যে এক্সটার্নাল হার্ড ডিস্ক, ওইটাকে বলা হচ্ছে যে এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ। ফাংশন অফ র্যাম, বায়োস এবং হার্ড ডিস্ক, তো আমরা তো অলরেডি আমরা আমরা তো অলরেডি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা প্রাইমারি মেমোরির কথা জানি, এটা হলো ওয়ার্কিং মেমোরি, সিপিইউতে থাকে। বায়োস, বায়োসের কথা পরে যাচ্ছি। 4 নাম্বার যেটা হার্ড ডিস্ক, যেটা হার্ড ডিস্কের কথা সবাই জানি, যেখানে মেমোরি, এটা হলো পার্মানেন্ট মেমোরি, এখানে আমরা ডেটাগুলো স্টোর করে রাখি, এটার কথা সবাই জানি। শুধু বায়োসটা নিয়ে কথা বলতেছি। বায়োসটা হলো কম্পিউটার স্টার্ট করার পরে, আপনি দেখবেন যে কম্পিউটার স্টার্ট করার পরে সে মানে সে সেট আপ নেয় আর কি। স্টার্ট করার পরে সে স্টার্টিং এ ঘুরতে থাকে, তার মানে সে মেমোরি গুলো রিট্রাইভ করতে থাকে। সো এই যে আমি কম্পিউটার স্টার্ট করার পরে, আমার আমার কম্পিউটার স্টার্ট করার পরে আমার যে মেমোরির সাথে, আমার হার্ড ড্রাইভের সাথে আমার যে মানে অপারেটিং সিস্টেমটা, কম্পিউটার একটা অপারেটিং সিস্টেমে চলে, আমার অপারেটিং সিস্টেমের নাম যদি আমি স্পেসিফিক করে বলি, উইন্ডোজ আছে, হ্যাঁ, এক্সপি আছে, তারপর আমার কি অ্যাপল আছে, হ্যাঁ। সো আমার যে এই যে কম্পিউটারের সাথে হার্ড ড্রাইভ তো একটা একটা ডিভাইস, পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ একটা ডিভাইস। এই ডিভাইসের সাথে কম্পিউটারের যে কানেকশনটা করে ওইটা বায়োস করে থাকে, এটা বায়োস করে থাকে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এটা বায়োস করে থাকে। তো আমি যদি আরো আরো আরেকবার আমি রিপিট করি এই পড়াটা, যে ফাংশন অফ র্যাম, বায়োস এবং হার্ড ডিস্ক, ওদের ফাংশন গুলো কি কি। র্যাম এর ফাংশন হলো প্রাইমারিলি আমি কোনো কিছু টাইপ করলে এটা মেমোরিটার মানে প্রাইমারিলি সংরক্ষণ করা। বায়োসের কাজ হলো আমি আমি কম্পিউটার স্টার্ট করার পরে আমার যে ভিতরে মেমোরি আছে, মেমোরি কার্ডের সাথে কম্পিউটারের সাথে যে কানেকশনটা করে ওই কাজটা আমার বায়োস করে থাকে। হার্ড ডিস্ক কি করে থাকে, হার্ড ডিস্ক কি করে আমার পার্মানেন্ট, এটা পার্মানেন্ট মেমোরি, এখানে আমি ডেটা, ছবি, ভিডিও যত কিছু আছে যে সেভ করে রাখতেছি, এই সেভিং এর কাজটা হার্ড ডিস্ক করে থাকে, স্টোরেজের কাজটা হার্ড ডিস্ক করে থাকে। এখন আমরা চলে আসতেছি একটা ডিফারেন্ট পড়ায়, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই পড়াটা খুবই মজা, আমি যখন পড়ছি আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। সো আমার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার,
সো আমার সিস্টেম দেখেন, একটা জিনিস দেখেন, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটু নাম দিয়ে একটু বোঝার চেষ্টা করেন তো। সিস্টেম সফটওয়্যার বলতেছে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতেছে কোনটা? সিস্টেম সফটওয়্যার আমি আপনাকে সহজ করে বলে দিই, যে কম্পিউটার, আমার কম্পিউটার সফটওয়্যার দ্যাট কন্ট্রোল কম্পিউটার হার্ডওয়্যার। আমার কম্পিউটারের যে সফটওয়্যারটা, কম্পিউটার কি করতেছে, কম্পিউটার তো নিজে একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, তাই না? আমি এই ডিভাইস, সো এই যে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার, সো এটার তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? এটা ইউজ করে আমি কি করতে পারি, আমি গেম খেলতে পারি, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার মেনটেন করতে পারি, আমি এটার ভিতরে আমি অনেক সফটওয়্যার ইনস্টল করতে পারি, আনইনস্টল করতে পারি। বাট এটাও তো নিজেও একটা ইট সেলফ এর সফটওয়্যার, তাই না? তো এটাকে আমি সিস্টেম সফটওয়্যার বলবো। কম্পিউটার যে নিজেও একটা সফটওয়্যার, যে অন্য সফটওয়্যার গুলোকে রান করতে হেল্প করে, এই কম্পিউটার সফটওয়্যারকে আমি সিস্টেম সফটওয়্যার বলবো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো আমার গেম খেলতেছি, আমি আমার কেমন আছে ইউজ করতেছি আমার পিসিতে, আমি আমার পিসিতে যত ধরনের সফটওয়্যার ইউজ করতেছি না কেন, ওগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পারপাসটাকে সিস্টেম সফটওয়্যারে আমার সিস্টেম অপারেশন, আমার ম্যানেজ সিস্টেম অপারেশন, আমি অন্যান্য সফটওয়্যার গুলোকে অপারেট করার জন্য আমার দরকার হয়। আর আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো আমার স্পেসিফিক টাস্ক অ্যাচিভ করার জন্য। আমি যে টেমোনাস ইউজ করতেছি আমার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য, আমি গেম খেলতেছি, এটা একটা সফটওয়্যার ইউজ হচ্ছে। হ্যাঁ, আমি মোবাইলে যে বিকাশের অ্যাপটা ইউজ করতেছি, এটা একটা সফটওয়্যার হিসেবে কাজ করতেছে বিকাশটা। সো এটা হলো আমার আমার স্পেসিফিক টাস্ক করার জন্য আমি বিকাশ ইউজ করতেছি, আমার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য। আমার অফিসে আমি জিবিতে কাজ করি, আমার টেমোনাস ইউজ করতেছি আমার কিসের জন্য, আমার 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 আমি কাস্টমারের টাকা জমা নেওয়ার জন্য, তার এফডিআর ওপেন করার জন্য। সো এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার পারপাস। এক্সাম্পল কি, আমার সিস্টেম সফটওয়্যার হলো আমার ডিভাইস ড্রাইভার, আমার অপারেটিং সিস্টেমটা একটা এক্সাম্পল হতে পারে। অপারেটিং সিস্টেম আমি অলরেডি বলছি এক্সাম্পল, এটা আমার মাইক্রোসফট হইতে পারে, সরি এটা হলো উইন্ডোজ হইতে পারে, এটা অ্যাপল হইতে পারে, হ্যাঁ ম্যাকবুক হইতে পারে। সো এটা একটা অপারেটিং সিস্টেম। এখন অনেকের হয়তো অপারেটিং সিস্টেম জিনিসটা একটু, আপনি শুধু উইন্ডোজ দিয়ে মনে বোঝাটা একটু টাফ। উইন্ডোজ আবার কিভাবে অপারেটিং সিস্টেম আমি আপনাকে বলে দিই, হ্যাঁ। আপনি ধরেন উইন্ডোজ কি, আপনি তো হয়তো আপনি কাজ করতেছেন ঠিকই উইন্ডোজে, আপনি হয়তো বুঝেন না উইন্ডোজ জিনিসটা কি। আপনি যে কম্পিউটারে লগ ইন করতেছেন, লগ ইন করে আপনি ডেটা শেয়ার করতেছেন, ফাইল মেনটেন করতেছেন, এক্সেলে কাজ করতেছেন। সো এই যে এক্সেলে কাজ করতেছেন, সবকিছু করতেছেন, তো কম্পিউটার তো একটা ডিভাইস, তাই না? সে তো একটা সফটওয়্যার ইউজ করে, আমরা যে সিস্টেম সফটওয়্যার কথা বলছি। তো উইন্ডোজটা হলো সিস্টেম সফটওয়্যার। উইন্ডোজ একটা কোম্পানি, এই কোম্পানি উইন্ডোজটা আবিষ্কার করছে, হ্যাঁ। মাইক্রোসফটই আবিষ্কার করছিল। সো সে আবিষ্কার করছে যে আপনি কি করতে পারেন, আপনি একটা কম্পিউটার ডিভাইস কিনে উইন্ডোজ অ্যাপ্লিকেশন করে আপনি কি করতে পারেন, জিনিসটা চালাইতে পারেন। আমি যারা একটু পেছনের কথা বলি, হ্যাঁ। আপনার বিল গেটস, কিন্তু আপনার ধরেন বিল গেটস যে স্কুলে পড়তো, ওর ইতিহাসটা হলো সে যে স্কুলে পড়তো, আসলে সে এই স্কুলে পড়ার কথা ছিল না, অন্য একটা স্কুলে পড়ার কথা ছিল। সামহাও সে ওই স্কুলে ভর্তি হয়েছে। তো ওই স্কুলে একটা কম্পিউটার ছিল, হ্যাঁ, একটা কম্পিউটার ছিল। তখনকার কম্পিউটার তো আসলে এখনের কম্পিউটারের মতো ছিল না। তখন কোড কোড লিখে লিখে কাজ করা লাগতো, আপনি কোডিং করা শিখা লাগতো। সো কোড অ্যাপ্লাই করে আপনি কাজ করতে পারতেন, কম্পিট করতে পারতেন। হ্যাঁ, ধরেন আপনার অফিসে 1,000 এমপ্লয়ি আছে, 1,000 এমপ্লয়ির স্যালারি ক্যালকুলেট করবেন, তো এটা তো আর আসলে ক্যালকুলেট করা সম্ভব না। তারপর আপনি ধরেন খাতায় লিখে করাও সম্ভব না, তো আপনি কম্পিউটারে করবেন, যোগ করবেন স্যালারিটা। তো যোগ করার জন্য আপনি ওখানে কোড আছে, কোড গুলো ইউজ করে করে করা লাগতো, তো ওই কাজগুলো সবাই পারতো না। তো বিল গেটস কি করতো, রাত জেগে জেগে, হ্যাঁ, অনেক গভীর রাত জেগে দিন রাত ওই ল্যাবে পড়ে থাকতো। ল্যাবে পড়ে থেকে বিল গেটস আর তার বন্ধু মিলে মিলে কি করতো, কোড আবিষ্কার করতো, বসে বসে ব্রেইন ইউজ করে সে কোডিং করতো, কোড করে সে ওইখানে লিখতো। সো ওইখানে ওরা দুইজনকে অ্যাক্সেসও দিছিল, টিচার অ্যাক্সেস দিছিল, আচ্ছা ঠিক আছে তোমরা ইউজ করো, যেহেতু এটা অন্য কেউ ইউজ করতে পারতেছে না, কম্পিউটার কিনছে ঠিকই, ইউজ করতে পারতেছে না, তোমরা ইউজ করো। তো ওরা এই কোডিং এক্সপার্ট হইতে হইতে এমন একটা এক্সপার্ট হয়েছে যে ওরা খুব এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু ওর যে স্কুলের সমস্যা হয়েছে, স্কুল কি করতে পারতেছিল না, এই কম্পিউটারের খরচ বিয়ার করতে পারতেছিল না। কারণ এটা যে মেনটেনেন্স খরচ, ওইটার কস্ট ছিল, যে কম্পিউটারটা সাপ্লাই দিছে, ওদের অনেক টাকা দরকার ছিল দেওয়া মাসে মাসে। তো তখন বিল গেটস বলছে আমরা পে করবো তোমাকে, আমরা পে করবো, তাও আমাদের ইউজ করার সুযোগ দাও। তো বিল গেটস কি করলো, অন্য একটা কোম্পানির সাথে অ্যারেঞ্জমেন্টে গেল, তোমাকে আমি প্রোগ্রামিং করে দিব, তুমি আমাকে ফি দিবা। হ্যাঁ, তো তখন থেকে তার আসলে এই যে কম্পিউটারের যাত্রা শুরু। তো বলে না মানুষের লাক, সে যদি ওই স্কুলে না পড়তো, ওই কম্পিউটার যদি ইউজ করতে না পারতো, সে কিন্তু বিল গেটস হইতো না, অন্য কিছু হইতো, বিল গেটস হইতো না। হ্যাঁ, তো তখন থেকে কোডিং করতে করতে সে তারপরে ওই যে প্রথম উইন্ডোজ আবিষ্কার করলো। উইন্ডোজ কিন্তু সে কিন্তু আপনার উইন্ডোজ যখন আবিষ্কার করে, তখন কিন্তু শেয়ারিং এ গেছিল। এর আগে যত সফটওয়্যার বানাই দিছে ওইগুলো কিন্তু বিক্রি করে দিত, সে টাকার বিনিময়ে বিক্রি করে দিত। শুধু উইন্ডোজের ক্ষেত্রে সে বলছে না, আমি এটা টাকার বিনিময়ে বিক্রি করবো না, আমাকে শেয়ারিং দেওয়া লাগবে। তো শেয়ারিং দিতে গিয়ে কিন্তু সে বড়
বড় হয়ে গেছিল আর কি, উইন্ডোজ দিয়ে কিন্তু সে ফোকাসে আসছে। সো সো এই যে এটা কিন্তু অপারেটিং সিস্টেম, যে কথার জন্য এতগুলো কথা বললাম যে সিস্টেম সফটওয়্যার, এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম, যে আমার পিসিটা যে পরিচালিত হচ্ছে এটা উইন্ডোজের জন্য পরিচালিত হচ্ছে। লাকিলি আমার বাসায় একটা ইয়ে আছে, অ্যাপল আছে, ম্যাকবুক এয়ার আছে, যদি আমার খুব বেশি ইউজ হয় না, যেহেতু আমি বাসা আমি অফিসে এইচপি ইউজ করি, আমার বাসায় এইচপিটা ইউজ করি, আমি ম্যাকবুকের সাথে অত জড়িত মানে ইয়া না, ইউজ টু না। বাট ওইটা কিন্তু খুব মজার, বুঝছেন, অ্যাপোলো কিন্তু ম্যাকবুকও কিন্তু খুব মজার, ওদের অপারেটিং সিস্টেম খুব ফাস্ট, ওইখানে আটকায় না, কোনো কিছু আটকায় না, খুব স্মুথলি কাজ করা যায় আর কি। যাই হোক, তো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি, আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমি গেম খেলতেছি, এক্সেল ইউজ করতেছি, এটার কাজ কি, আমার কি, আমার এটার কাজ হলো, আমার স্পেসিফিক, এটা একটা এক্সাম্পল আর কি, যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, এগুলো হলো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল। ইউজার ইন্টারাকশন আমার জেনারেলি রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আমার এটা কিন্তু আমরা কিন্তু এই যে আমি বলছি যে উইন্ডোজ নিয়ে আপনার অত বেশি নলেজ নাই, কেন না, এটা কিন্তু ব্যাক এন্ডে কাজ করতেছে, আপনার সামনে চলে আসতেছে না। আপনি এক্সেল নিয়ে জানেন, ওয়ার্ড নিয়ে জানেন, আপনি গেমের নিয়ে জানেন, বিকাশ নিয়ে জানেন, ওইগুলো আপনি বুঝেন যে এগুলো সফটওয়্যার, হ্যাঁ, আপনি টেমনাস যে একটা সফটওয়্যার, ওটা বুঝেন, কারণ আপনার সামনে আসতেছে, ইন্টারফেসটা সামনে আসতেছে। বাট আপনার এই যে সিস্টেম সফটওয়্যারটা তো ভিতরে কাজ করতেছে, এই কারণে আপনি আসলে ওইটার ব্যাপারে অত অবগত না আর কি। 5 নাম্বার হলো ডিপেন্ডেন্সি। আমার আমার সিস্টেম সফটওয়্যার উইন্ডোজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সে কিন্তু কারোর উপর ডিপেন্ড করে কিন্তু সে কি করে না, আমার রান করে না, হ্যাঁ। বাট আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু ডিপেন্ডেন্ট, সেই উইন্ডোজ হলে একরকম অপারেট করে, আমার অ্যাপল হলে অন্যরকম অপারেট করে, সো সে ডিপেন্ড করে, সে কিন্তু ডিপেন্ডেন্ট, আমার এক্সেলটা কিন্তু ডিপেন্ডেন্ট কারোর উপর ডিপেন্ডেন্ট, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট, আমার উইন্ডোজের উপর ডিপেন্ডেন্ট। তো আমরা আজকে কিন্তু খুব স্লোলি যাচ্ছি, ইন ডিটেলে যাচ্ছি, আমার দোষ নাই, আজকে ক্লাসটা যদি 2 ঘন্টা ক্রস করে যায় আমার কোনো কিছু করার থাকবে না, আমি খুব স্লোলি যাচ্ছি, হ্যাঁ। আপনাদের একটা অবজেকশন আছে আমি খুব ফাস্ট যাই, হ্যাঁ। সো আমি চেষ্টা করছি, এটা অবশ্য সত্যি, আমিও ফিল করি আমি খুব ফাস্ট যাই, যেটা যাওয়ার ঠিক না। সো আমি চেষ্টা করবো এখন থেকে আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে, আমি স্মুথলি পড়াবো, হ্যাঁ, স্মুথলি পড়াবো। যদিও কভার করাটা একটু টাফ হয়ে যাবে, আপনার হয়তো টাইমটা একটু বেশি লাগবে। তো যাই হোক, আপনার যদি পার্সোনাল এঙ্গেজমেন্ট থাকে, আপনি অবশ্যই লিভ নেবেন, আপনার রেকর্ডিংটা শুনে নেবেন। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং দ্য ইন্টারনেট, দুইটার ভিতরে ডিফারেন্স কি, আমরা একটা মজার পড়াই, আপনি দেখেন, আমরা যখন কোনো ধরেন আমি এক্সিম ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবো, www.eximbankbd.com, এভাবে আমি ঢুকি, তাই এই যে www ডটটা ইউজ করতেছি, এটার সাথে আমার ইন্টারনেটের ডিফারেন্সটা কি, আমরা বলি না ইন্টারনেট নাই, কানেকশন নাই, হ্যাঁ। আমি হয়তো মোবাইল ইন্টারনেট ইউজ করতেছি, অথবা আমি ওয়াইফাই ইউজ করতেছি, আমি যে কিছু ইউজ করি না কেন, আমরা কিন্তু বলি কানেকশন নাই। সো কানেকশন নাই, এই যে কানেকশন নাই, ওইটার মিনিং কি, আর www ডট যে ইউজ করতেছে ওইটার মিনিং কি, দুইটার ডিফারেন্সটা কি, এটা এখানে শিখবো। সো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে www ডট, এটার মিনিংটা হলো এটা কি জিনিসটা, এটা হলো আমার ইন্টারলিঙ্ক হাইপারটেক্সট ডকুমেন্ট। সো হাইপারটেক্সট একটা ওয়ার্ড আছে, আমি এখানে এটা বোঝানোর ক্ষেত্রে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা প্রেজেন্টেশন দিচ্ছি না ইউনিভার্সিটিতে, প্রেজেন্টেশন দেওয়ার সময় ধরেন আপনি হাইপারটেক্সট ইউজ করতেন, তাই না? হাইপারটেক্সট মানে কি, আপনি লিঙ্ক ধরাইতেন কি করতেন, ধরেন আপনি একটা গ্রাফিক্যালি একটা প্রেজেন্টেশন, আপনি ধরেন একটা টেবিল, হ্যাঁ, তো টেবিল আপনি কিন্তু এক্সেলে আনাটা সম্ভব, মানে সরি পাওয়ার পয়েন্ট আনাটা খুব টাফ। আমি যেমন পাওয়ার পয়েন্ট আপনাদের ক্লাস নিচ্ছি, এখানে যদি একটা বড় টেবিল থাকতো, টেবিলটা কিন্তু আনা সম্ভব ছিল না, তখন আমি হাইপার লিঙ্ক করে দিতাম, মানে আমি ওই হাইপার লিঙ্কে ক্লিক করলে আমি সাথে সাথে কি করে যেতাম, টেবিলে চলে যেতাম, তাই না? আপনাদের মনে পড়ে কি না? অবশ্যই মনে পড়ার কথা হাইপার লিঙ্ক শব্দটা। বা আমি এখানে যদি আমি হাইপার লিঙ্ক ইউজ করতাম, আমি যদি এখানে হাইপার টেক্সটের হাইপার লিঙ্ক ইউজ করতাম, মানে ওই জায়গাতে ক্লিক করলে আমাকে পুরো টেবিলটা শো করতো, আমাকে লিঙ্ক করে দিয়েছিলাম, আমি অলরেডি যেহেতু লিঙ্ক করে দিয়েছি টেবিলটাকে, তো আমি ওইখানে ক্লিক করলে লিঙ্ক আমার টেবিলে নিয়ে যেত। সো আমার www ডটটাও সেম, আমি এখানে হাইপার লিঙ্ক ইউজ হয়, আমি www ডট লিখে যখন আমি এক্সিম ব্যাংক বিডি ডট লিখে সার্চ দিই, তখন কিন্তু আমাকে এক্সিম ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যায়, কারণ হাইপার লিঙ্ক করা আছে, হ্যাঁ, হাইপার লিঙ্ক করা আছে। এটা কিন্তু আপনার হাইপার লিঙ্কটা কিন্তু ডিজিটালি করা, আমার ওয়েবসাইটে করা, ডিজিটালি করা, গ্লোবালি কিন্তু যে দেশ থেকে আপনি আপনি এটা লিখবেন না কেন, www.exambangbd.com, যে কোনো দেশ থেকে লেখেন না কেন, ওই আপনাকে ওইখানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইন্টারনেটটা কি? ইন্টারনেটটা একটা নেটওয়ার্ক, যে আপনি ডাব্লিউ ডট এ ঢোকার জন্য যে আপনার অ্যাক্সেস দরকার, আপনার পুরো ওয়ার্ল্ডের যে ডেটাবেসে ঢোকার জন্য যে অ্যাক্সেস দরকার, এখানে আমি ইন্টারনেটের মাধ্যমে, আমার যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, আমি ওয়েবসাইটে ঢুকতে পারি, www.mathematicalcenter ঢুকতে পারি, আমি কি করতে পারি, আমি বিকাশ অ্যাপে ঢুকতে পারি, আমি ইমেলে ঢুকতে পারি, হ্যাঁ, আমি কি করতে পারি, ওইগুলাতে ঢুকতে পারি। সো সবগুলোই কিন্তু আমরা দিয়ে জড়িত, ডাব্লিউ সাথে জড়িত। সো আমাকে অ্যাক্সেস করা, ইন্টারনেটটা হলো আমাকে অ্যাক্সেস দিচ্ছে, হ্যাঁ, আমাকে নেটওয়ার্কের অ্যাক্সেস দিচ্ছে, আর টা হলো আমাকে ওই ওয়েবসাইটে ঢোকার অ্যাক্সেস দিচ্ছে, এভাবে মনে রাখতে পারেন, ওই স্পেসিফিক ওয়েবসাইটে ঢোকার অ্যাক্সেস দিচ্ছে, ঠিক আছে?
আমি আমি যদি আইটি এক্সপার্ট না, বাট আমি চেষ্টা করতেছি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ডিটেলে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। সো আশা করি আপনারা বুঝতেছেন। আন্ডারস্ট্যান্ডিং মেশিন এন্ড অ্যাসেম্বলি এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নামগুলো খুবই পাজেল, খুবই কঠিন মনে হচ্ছে আমাদের কাছে, বাট আমি খুব সহজ করে দিচ্ছি। হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজের এক কথা হলো, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো নাম দিয়ে বোঝা যাচ্ছে এটা মানুষ বোঝার কথা না, এটা মেশিন বুঝে। হ্যাঁ, স্পেসিফিক ডিভাইস বুঝে, কম্পিউটার বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলা। আমি অ্যাজ এ ব্যক্তি, আমি মানুষ, আমি বোঝার কথা না, স্পেসিফিকলি আমি এক্সপার্ট না হলে বোঝার কথা না। আপনি এইভাবে মনে রাখেন, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো আমার বাইনারি কোড, এখানে কিছু কোড ইউজ হয়, কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কিছু ভাষা ইউজ হয়, যে ভাষাগুলো বেসিক্যালি মেশিনই বুঝে থাকে, মানুষ বুঝে না। আপনি এইভাবে মনে রাখেন, ঠিক আছে? ডাইরেক্ট হার্ডওয়্যার ইনস্ট্রাকশন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো আমার আমার সিম্বলিক ইনস্ট্রাকশন রিপ্লেসিং বাইনারি কোড। এটা হলো অ্যাসেম্বলিংটা, হলো আমি মেশিনের যে ল্যাঙ্গুয়েজ গুলো ওইটাকে আমি কম্বাইন করে একটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে দ্বারা করাবো, যেটা আসলে মানুষ কিছু কিছু বুঝে, সব পুরাটা বুঝে না, কিছু কিছু বুঝে, মোর রিডেবল বাই হিউম্যান। যে এটা কিন্তু ওই মেশিনের চেয়ে বেশি রিডেবল, কিছু কিছু বুঝে, একটু মনে রাখেন, ঠিক আছে? কিছু কিছু বুঝে, কারণ এগুলো টেকনিক্যাল টার্ম, আপনিও মনে রাখতে পারবেন না, আমিও মনে রাখতে পারবো না, বোঝাও সম্ভব না, বোঝার দরকারও নাই এত কিছু। আপনি এইভাবে মনে রাখেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো আমরা কিছুটা ইজি, কিছু কিছু বুঝে মানুষ। আমার থার্ড হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হলো অ্যাবস্ট্রাক্ট মেশিন কোড ইনটু রিডেবল সিনট্যাক্স। এটাই হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হলো এটা মানুষের রিডেবল ল্যাঙ্গুয়েজ, এভাবে মনে রাখতে পারে, এই জিনিসটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, আমি যখন ধরুন জাভা, পাইথন এগুলোর নাম শুনছি আমরা, এই যে এই জাভা, পাইথন এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে, কোডিং করে, কোডিং করা শিখায় এখানে। সো কোডিং করে এগুলো মানুষের নলেজের ভিতরে আছে, সে কোডিং করে এগুলো শিখতে পারে এবং সে এগুলো অ্যাপ্লাই করে অনেক অ্যানালাইসিস করতে পারে, যেটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে হলো মেশিন, এটা মেশিনই জানে, ওই কম্পিউটার জানে, আসলে মানুষের পক্ষে জানা সম্ভব হয় না। কম্পিউটার ওইভাবে সেট করে পাঠিয়ে দিচ্ছে, যে বানাইছে কম্পিউটারটা, যে বানাইছে কম্পিউটারটা সে ওইভাবে সেট করে এটা পাঠিয়ে দিচ্ছে, ওইখানে মানুষের কোনো বোঝার ক্ষমতা নাই। হ্যাঁ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মডারেট, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যে মানুষ বুঝতে পারে, যদিও কঠিন কিন্তু মানুষ বুঝতে পারে, এগুলো ইউজ করে সে কি করতে পারে, বিভিন্ন কাজ আদায় করতে পারে। এবার আরো তিনটা টার্মে আসছি, আরেকটা সেপারেট তিনটা টার্ম খুব কঠিন: কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। তো এই তিনটা, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, ডিসেম্বর 14-তে আসছে, ডিসেম্বর 21-এ আসছে। যদিও টার্মগুলো কঠিন, আপনি আপনার এই পরীক্ষায় এসে থাকে, বাট আমি আপনার টেকনিক শিখাই দিব যেটার বলে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আপনার তো কঠিন কিছু যাওয়া দরকার হবে না। হ্যাঁ, সো আমার কম্পাইলার হলো যে কম্পাইল করে, আমি বলি যে কম্পাইলার হলো যেখানে কম্পাইল হয়, হ্যাঁ, ট্রান্সলেশন হয়, কম্পাইল হয়। আমরা বলি না কম্পাইল করা, আপনি ধরুন চারজনের চারটা কাজ করছে, হ্যাঁ, চারটা ডকুমেন্ট নিয়ে কাজ করছে, আমি যদি কম্পাইল করি, এটা হলো কম্পাইলার। হ্যাঁ, আমি ট্রান্সলেট করতেছি, আমি একসাথে করতেছি। ইন্টারপ্রিটার হলো ট্রান্সলেট হাই লেভেল কোড, ইন্টারপ্রিটার হলো ট্রান্সলেট করা, আর কম্পাইলার হলো একসাথে করা। আমি আবারও বলতেছি, কম্পাইল হলো একসাথে করা, ইন্টারপ্রিটার হলো ট্রান্সলেট করা, আর অ্যাসেম্বলার হলো আমার কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড। আমি ট্রান্সলেট, আমি এতক্ষণ যে কাজগুলো করছি কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মাধ্যমে, এগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হলো আমার অ্যাসেম্বলার। তো এই তিনটা জিনিস আপনি একটু দেখে নেবেন, এটা আমগুলো একটু সাইন্টিফিক। আমি আমি অনেক চেষ্টা করছি রিভিল করার জন্য, আমি একটু রিভিল করতে পারছি, বাকিটা আপনি একটু মনে করে নেবেন। সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম ফর ব্যাংকিং। এই পড়াটা খুব সহজ, আপনার নাম থেকে বোঝা যাচ্ছে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম ফর ব্যাংকিং। তার মানে হলো, আমি যদি কোনো সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম ইউজ করি, আমরা টেমোনাস ইউজ করতেছি, মানে কোড ব্যাংকিং সফটওয়্যার ইউজ করতেছি, ওইটা হলো সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম। এখানে কিন্তু সবগুলো ব্রাঞ্চকে একটা নেটওয়ার্কে নিয়ে আসা হচ্ছে, এক জায়গা থেকে ডেটাগুলো যাচ্ছে। হ্যাঁ, এটা হলো সেন্ট্রালাইজ সিস্টেম। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, আমার এক একটা ব্রাঞ্চ যদি এক এক ডেটাবেস ইউজ করতো, ওটাকে আমি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম বলতাম। একটা সময় ছিল, আপনি দেখবেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক কিন্তু অনেক পরে ডিজিটালাইজ হয়েছে। তখন কি হইতো, ওই যে ব্রাঞ্চ, তার যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চে যে সফটওয়্যার ইউজ হইতো ওই ব্রাঞ্চের ভিতরেই ছিল, মাদার হেড অফিসে কিন্তু হিট করতো না। আপনি এই কারণে কিন্তু অনলাইন ট্রানজাকশন করার সুযোগ দিত না। আপনি ধরেন যার যার ব্রাঞ্চটা হোমনাতে, ধরেন কুমিল্লার হোমনাতে ধরেন কারো সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তখনকার সময়ে, তখন সে হোমনাতেই ট্রানজাকশন করতে পারতো, টাকা তুলতে পারতো, টাকা জমা রাখতে পারতো। সে ডাকাতে করতে পারতো না। কেন করতে পারতো না? ওটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম ছিল, কারণ ওইটা এটা না সেন্ট্রালাইজ ছিল না। তো সেন্ট্রালাইজ না থাকার কারণে কি হয়েছে, ওই অ্যাকাউন্টের ডেটা আসলে ঢাকার কোনো ব্রাঞ্চেই ছিল না। ব্রাঞ্চে টাকা দিবে থেকে, দেওয়া তো সম্ভব না, তাই না? তো আপনি এইভাবে মনে রাখেন। হোয়াই সেন্ট্রালাইজ ইজ বেটার, কেন সেন্ট্রালাইজটা বেটার? এটা সিকিউরিটি এনশিওর করে, কনসিস্টেন্সি এনশিওর করে, ম্যানেজমেন্ট, সিম্পল ম্যানেজমেন্ট এনশিওর করে। এই তিনটা কারণে আমার 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 সেন্ট্রালাইজটা বেটার। তো এখন আমরা চলে যাচ্ছি হাউ ইন্টারনেট ব্যাংকিং ওয়ার্ক। আসলে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে, আমরা ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে। তো ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে, আমার 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 ইন্টারনেট ব্যাংকিং এটা কিভাবে কাজ করে, এটা একটা মানে খুব খুব সুন্দর একটা কোশ্চেন। আপনি এভাবে রাখতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং হলো আমার আমার কি করা হয় যে সবগুলা ব্রাঞ্চ, কোনো একটা ব্যাংকের সবগুলো ব্রাঞ্চকে একই নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা হয়, এবং আমার কি হয় যে কমন নেটওয়ার্কে থাকার কারণে সে যেখান থেকে ট্রানজাকশন করুক না কেন, সে কমন নেটওয়ার্কে হিট করে এবং ওইভাবে এই জিনিসটা অপারেট হয়। আপনি এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? ভার্চুয়াল ব্যাংক ব্রাঞ্চ অ্যাক্সেস বাই ওয়েবসাইট অর অ্যাপ,
আমার এটা কিন্তু আমি আমি কি করতেছি, সবগুলো ব্রাঞ্চকে অ্যাক্সেস করতেছি, কমিউনিকেট করতেছি এবং একই প্ল্যাটফর্মে নিয়ে আসতেছি। কিসের মাধ্যমে? ওইটা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, অ্যাপের মাধ্যমে হতে পারে। টেমোনাস কিন্তু একটা অ্যাপও বলতে পারি, অথবা আমি কি করতে পারি, এটাকে আমি সফটওয়্যার বলতে পারি। সেট আপটা কি, রেজিস্টার উইথ ব্যাংক টু গেট ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনাকে এটাকে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস, আমার ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আমার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। ফিচার কি, চেক ব্যালেন্স, পে বিল, ট্রান্সফার মানি। আমরা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কি করতে পারি, আমার আমার কি করতে পারি, আমি ব্যালেন্স চেক করতে পারি, বিল পে করতে পারি, মানি ট্রান্সফার করতে পারি। এবং এটা রিকোয়ারমেন্টটা কি, জাস্ট ইন্টারনেট কানেকশন। আমার এটার জন্য কানেকশন লাগবে। সিকিউরিটি, অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি ইউজ করা হয়। ঠিক আছে। সো আমি যে কাস্টমার, আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করতেছি, সো আমি কিন্তু আমার আমার পিসিতে ঢুকে আমি কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতেছি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। এটা কেন সম্ভব হয়েছে, আমি যে বলছিলাম যে আমার 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 সেন্ট্রালাইজের কারণে। হ্যাঁ, সেন্ট্রালাইজের কারণে, এবং আমাকে একটা অ্যাক্সেস দিচ্ছে, লিমিটেড অ্যাক্সেস দিচ্ছে। যে অ্যাক্সেসের মাধ্যমে আমি কি করতে পারি, আমার অ্যাকাউন্টে ঢুকে আমি কি করতে পারি, আমার ট্রানজাকশনটা করতে পারি। তো এই ছিল আমার মডিউলের আলোচনা। আমরা আজকে 3টা মডিউল শেষ করবো। সো আমরা ফার্স্ট মডিউল শেষ করে ফেলছি। আমরা সেকেন্ড মডিউলের পরে একটা বিরতিতে যাব, তারপরে আমরা থার্ড মডিউলটা শেষ করবো।